ভিউয়ার্স, আমি মিষ্টি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন এক্ষুনি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলিতে লাইক দিয়ে শেয়ার করতে মোটেও ভুলবেন না। এই পচা ছেলেটা, তুমি ওই লোকটাকে এভাবে মারছো কেন? নিজের এক লোককে ধরে বেধরম পেটাচ্ছিল গ্যাংস্টার আদিত্য। লোকটাকে নিচে ফেলে শ্যুট করার জন্য গান বের করতেই হঠাৎ মেয়েলি কণ্ঠে উপরোক্ত কথাটি বলে উঠল। আদিত্য তাড়াতাড়ি করে গানটা ব্লেজারের ভিতরে ঢুকিয়ে রাখল, যাতে সাধারণ মানুষ গান দেখে ভয় পেয়ে না যায়। এমন একটা সময় কোনো এক মেয়ের কণ্ঠ শুনে বিরক্ত আর রাগ নিয়ে পিছনে ফিরে তাকালো আদিত্য। পিছনে ফিরে তাকাতেই বড়সড় এক ধাক্কা খেল আদিত্য। ওর সামনে এক 19 কিংবা 20 বছরের মেয়ে কোমরে হাত রেখে ঠোঁট চেপে বাচ্চাদের মতো মুখ করে তাকিয়ে আছে তার দিকে। পরনে এক পিঙ্ক ফ্রক আর মাথায় দুটো ঝুঁটি করা, আর কপালের উপর কিছু কাটা চুল পড়ে আছে। আদিত্যকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি আবারও বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? তুমি ওই বুড়িওয়ালা লোকটাকে এভাবে মারছিলে কেন? তুমি জানো না মারামারি করা পচা কাজ? আমার বাবা আমাকে বলেছে। মেয়েটির কথায় আদিত্যর ঘোর কাটল। সে হঠাৎ আবিষ্কার করলো সে এতক্ষণ একটা মেয়ের দিকে তাকিয়েছিল। ব্রেনে হার্ড ড্রাইভের সার্চ করে কোথাও খুঁজে পেল না সে শেষ কবে কোন মেয়ের দিকে তাকিয়েছিল সে। না, রেজাল্ট 0। তাকানো তো দূরের কথা, আদিত্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছে কিনা সেটাই সন্দেহ। মেয়ে মানুষ মানেই আদিত্যর কাছে চরম বিরক্ত ছাড়া আর কিছুই না। আদিত্যর ভাবনার মাঝে মেয়েটি আবারও বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? তুমি কি বোবা নাকি? এবার আদিত্য একটু ভড়কে গেল। যার দিকে কেউ তাকাতে সাহস পায় না, আর এই মেয়ে কখন থেকে বক বক করেই যাচ্ছে। আদিত্য কিছুটা রাগে কণ্ঠে বলে উঠল, হোয়াট? এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি চেনো আমাকে? মেয়েটি আদিত্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ দু হাতে তালি দিয়ে বলে উঠল, আরে হ্যাঁ, আমি তো চিনে গেছি তোমাকে। এখানে নিশ্চয়ই কোনো মুভি চলছে, আর তুমি হলে এই মুভির হিরো, তাই না? এতক্ষণ মার খাওয়া লোকটাকে ধরে রেখেছিল বিহান। মেয়েটির কথা শুনে হঠাৎ করে ফিক করে হেসে দিল। তখনই আদিত্য চোখ গরম করা দেখে তাড়াতাড়ি হাসি বন্ধ করে ফেলল। আদিত্য আবার মেয়েটির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে কি সব বলছো? কিসের মুভি আর কিসের হিরো? আমাকে কি দেখে তোমার হিরো মনে হয়? অবশ্যই, তোমাকে দেখতে একদম ওই টিভির হিরোদের মতো লাগে, আর ওই হিরোদের মতো মারামারিও করো। দেখেছো আমি কত ইন্টেলিজেন্ট, ধরে ফেলেছি। আচ্ছা, আমি খুব সরি, তোমাকে আমি পচা বলেছি, তার জন্য এতগুলো এতগুলো সরি। হ্যাঁ, হিরো তো বিরেনকে মারবেই, তা না হলে কি মজা হবে নাকি? তুমি যাও, ওই বুড়িওয়ালা লোকটাকে আরো মারো, আমি দেখবো আর তালি বাজাবো। হ্যাঁ, অনেক মজা হবে। এত বড় মেয়ের এমন কথা শুনে আদিত্য মনে করে এই মেয়ের মনে হয় পুরো মাথার তারই ছেঁড়া। গায়ের সব দিক দিয়ে মেয়েটি বড়, কিন্তু মস্তিষ্ক দিয়ে একদম ছোট। আদিত্য মাথা ঘুরিয়ে মার খাওয়া লোকের দিকে তাকাতেই ওর লোকগুলো লোকটাকে নিয়ে চলে গেল। আদিত্যর থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল বিহান। মেয়েটার সাথে এমনভাবে কথা বলতে দেখে বিহান তো খুবই ভয় পাচ্ছে, কারণ আদির যা রাগ। এমন একটা সিচুয়েশনে মেয়েটা চলে এসেছে। আদিত্য এমনিতেই আগে থেকে রেগে আছে, না জানি মেয়েটার কি অবস্থা করবে। কিন্তু আদি বিহানকে অবাক করে দিয়ে মেয়েটাকে রেখে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। 2 কদম বাড়িয়ে আবার পিছন দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে দেখে মেয়েটি কেমন করে ঠোঁট উল্টিয়ে তার দিকে তাকিয়ে আছে। আদি কেন যেন যেতে গিয়েও যেতে পারে না। আবারও ফিরে এসে মেয়েটির সামনে দাঁড়িয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, এই মেয়ে, তোমার নাম কি? আর তুমি এখানে কি করছো? তুমি একা একা নির্জন জায়গায় কি করছো? তুমি জানো তোমার সাথে এখানে কি হতে পারে? কি হলো, উত্তর দাও। ভাবছি, তুমি এতগুলো প্রশ্ন করলে আমি কোনটার উত্তর দেব? ঠিক আছে, আগে তোমার নাম বলো। কোন নামটা বলবো? আমার তো আবার অনেকগুলো নাম। বাবা আমাকে ডাকে মামনি বলে, আম্মু ডাকে নুরি বলে। তাহলে কোন নামটা বলবো? আদি মেয়েটার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। এ কার পাল্লায় পড়লো বাবা? অন্য কোনো সময় হলে এই মেয়েটাকে রেখে চলে যেত,
যা কিছু হতো মেয়েটার ওসবের ধার ধরতো না আদিত্য। তবে কেন জানি আজ মেয়েটাকে ফেলে রেখে সে যেতেই চাইছে না। কেন পারছে না সে নিজেও জানে না। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, এই জনশূন্য জায়গায় একটা মেয়ে এভাবে থাকা একদমই সেফ না। তাছাড়া মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা স্বাভাবিক না। এরপর আদি আবার বলে, বাইরের মানুষ তোমাকে কি বলে ডাকে? বাইরের মানুষ তো অনেকে অনেক কিছুই বলে, তবে বেশিরভাগ লোক নূর বলেই ডাকে। আদি বুঝতে পারলো তাহলে মেয়েটার নাম হচ্ছে নূর। এখানে একা একা কি করছো তুমি, আর কার সাথে এসেছো? আমি তো আমার বেবিকে খুঁজতে এসেছি। আমার বেবিটা না হারিয়ে গিয়েছে। আদি তো এবার রীতিমতো হা হয়ে গেল। এই তো বিহানও হা হয়ে গেল। কি বলে, এই মেয়ের আবার বেবিও আছে? যে নিজে এখনো ড্রাইভার থেকে বের হয়নি, তার আবার বাচ্চা আছে। আদি এই বিষয় নিয়ে আবার জিজ্ঞাসা করলো, তোমার আবার বেবিও আছে? হ্যাঁ আছে তো, কিন্তু হঠাৎ করে কোথায় যেন সে হারিয়ে গেল। ওকে খুঁজছিলাম, তখনই একটা মোচলা আঙ্কেল আমার কাছে এসে বলল সে নাকি আমার বেবিকে দেখেছে। আমাকে তার সাথে এদিকে নিয়ে আসলো, আর আমাকে এখানে নিয়ে এসে বলল আমি যেন এখানেই থাকি, সে একটু পরে আসছে। নূরের কথায় আদি ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারলো। আদি সন্দিহান চোখে তাকিয়ে বলল, কোথায় তোমার আঙ্কেল? নূর কিছু বলার আগে আদি দেখতে পেলেন নূরের পেছন দিক দিয়ে একটা লোক হেঁটে আসছে। আদি তাকানো দেখে নূর পিছনে ফিরে তাকালো। লোকটাকে দেখে নূর হাসি মুখে তার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আরে আরে, এটাই তো সেই আঙ্কেল। এই আঙ্কেল, এখন বলো আমার বেবি কোথায়? লোকটা আর কি বলবে, এখানে আদিকে দেখে তার আত্মার পানি যেন শুকিয়ে গেছে। আদিকে সে চেনে আর তার ক্ষমতা সম্পর্কে তার জানা আছে। আদি লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটা এদিকে ওদিকে তাকিয়ে তার যান বাঁচানোর জন্য এক দৌড়ে দূরে পালালো। লোকটাকে পালানো দেখে আদি এখন 100% শিওর হয়ে গেল যে লোকটা নূরকে এখানে খারাপ উদ্দেশ্যে নিয়ে এসেছিল। এই মেয়ে, তোমার কি কমন সেন্স নেই নাকি? চেনো না জানো না, একটা লোক তোমাকে নিয়ে আসলো আর তুমি তার সঙ্গে ধেই ধেই করে নাচতে নাচতে চলে এলে। আর তোমার বাসার লোকজনই বা কেমন? তোমার মতো তার ছেঁড়া মেয়েকে কিভাবে একা ছেড়ে দিল? হ্যাঁ, এই হিরো, আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছা করে এসেছি নাকি? আমার বেবিটা না হারিয়ে গেল, তাই তো ওকে খুঁজতেই এসেছি। আর বাসার লোক জানতে পারলে আমাকে না অনেক বকবে। আমি তো লুকিয়ে লুকিয়ে এসেছি, বাসার লোক কিচ্ছু জানে না। জানলে ওরা কখনোই আসতে দিত না। তাহলে আমি আমার বেবিকে কি করে খুঁজতাম বলো? আচ্ছা ঠিক আছে, তোমার বাসায় কোথায় সেটা বলো। বাসা তো বাসায় আছে, বাসা আবার কই যাবে? মানে তুমি কোথাও থাকো? আমি আমি আমার বাসায় থাকি। বিহান অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছে। আদিকে এরকম সিচুয়েশনে দেখে বিহানের খুব হাসি পাচ্ছে। দ্য গ্রেট আদি আজ একটা বাচ্চা মেয়ের কাছে ধরাশয় হয়ে গেছে। তবে একটা বিষয় সে খুব বেশি অবাক হয়ে গেছে, যে আদি তার সামনে পিছনে কোনো মেয়েকে সহ্য করতে পারে না, আর সে এই অপরিচিত মেয়েটার সঙ্গে এতক্ষণ থেকে কথা বলছে, আবার তার সেফটির কথা ভাবছে। সত্যি অবিশ্বাস্য। আবির থাকলে সত্যি বলতো, মামা এটা তো পাতি হাঁস না ইতিহাস। বিহান গাড়ি চালাচ্ছে আর বারবার অবিশ্বাস্য নিয়ে পিছন সিটের দিকে তাকাচ্ছে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না যে আদি সত্যি সত্যি ওই মেয়েটাকে তার সঙ্গে করে নিয়ে এসেছে। মেয়েরা আদির জন্য পাগল, কিন্তু ওর রাগের যা কারণব, কেউ ওর ধারে কাছে আসতেও সাহস পায় না। যদিও আসে আগে, তাহলে আদি তাদেরকে চরমভাবে অপমান করে দেয়। আর আজ এই মেয়েটাকে সোজা তার গাড়িতে তার পাশে বসিয়ে দিল। বিহানের মনে হচ্ছে ও দিবা স্বপ্ন দেখছে। আদি না চাইতেও বারবার আর চোখে সে চঞ্চল মেয়েটাকে দেখছে। মেয়েটা জানালার কাঁচ নামিয়ে দিয়ে মুখে বাতাস লাগাচ্ছে আর একা একা হেসেই যাচ্ছে। ওর হাসির শব্দে আদির ভেতরটা কেমন যেন নাড়া দিয়ে উঠছে। আদি এবার সরাসরি নূরের দিকে তাকালো। ফর্সা নিষ্পাপ মুখটা যেন সারা রাজ্যের মায়ায় ভরে আছে। আদি এক ঝটকায় নিজের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিল। ওর যেন কেন মনে হচ্ছে ওই মুখটার দিকে আর একটু তাকালেই ওর সর্বনাশ হয়ে যাবে। তখন অনেক জিজ্ঞাসা করার পরেও মেয়েটার বাসার আর তার পরিবারের কোনো ঠিকানা জানতে পারেনি। আর তখন ওই অবস্থায় ওইখানে মেয়েটাকে একা রেখেও সে আসতে পারছিল না।
তাই আর কিছু না ভেবে নূরকে নিজের সঙ্গে করে নিয়ে আসে আদি। আদির ভাবনার মাঝে হঠাৎ মেয়েটা চিল্লিয়ে বলল, এই গাড়ি থামাও, গাড়ি থামাও। কেন, কি হয়েছে? তোমার বাসায় ওখানে কোথায়? নূর শুধু চিৎকার করেই যাচ্ছে, তাই বিহান কিছু না ভেবে সে গাড়ি থামালো। আরে হয়েছেটা কি সেটা তো বলবে। এখানে নামছো কেন? আরে আমার বেবি, আমার বেবি। তোমার বেবি এখানে? নূর ততক্ষণে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেছে। আদিও দরজা খুলে নূরের পেছনে পেছনে সেও বেরিয়ে গেল। রাস্তার পাশে নূরের কাছে গিয়ে দেখলো নূর একটা সাদা বিড়াল ছানাকে কোলে নিয়ে তাকে আদর করছে। নূর বিড়াল ছানাকে কোলে নিয়ে আদির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, দেখো দেখো হিরো, আমি আমার বেবিকে পেয়ে গেছি। এটা তোমার বেবি? হ্যাঁ, এটাই তো আমার বেবি। আমি ওকে কোথায় কোথায় খুঁজে বেরোচ্ছি, আর ও এখানে ঘুরে বেড়াচ্ছে। আদি আরেকবার বোকা হয়ে গেল। ও কি ভেবেছিল আর কি হলো। হঠাৎ ওইখানে একটা মেয়ে দৌড়ে এসে নূরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। একটু পরে নূরকে ছেড়ে দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলি? আরে আমার বেবিটা তো হারিয়ে গিয়েছিল, ওকে খুঁজতেই তো আমি বেরিয়েছিলাম। তাই বলে তুমি একা বের হবে? আমাকে বললি তো আমি খুঁজে দিতাম। তোর যদি কিছু হয়ে যেত? তোমার কি হবে? আরে কি হবে, আমার বিক্রা নাও। এদের কথাবার্তার মাঝে হঠাৎ আদি গলা খাঁকারি দিয়ে বলে উঠল, এক্সকিউজ মি মিস্টার, আপনি কি ওর বোন? নীলা মাথা ঝুঁকিয়ে বলল, জি, আমি ওর বোন। থ্যাঙ্কস, গুড অ্যাট লস্ট। ওর ফ্যামিলির কাউকে পাওয়া গেল? আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কে, আর আপনি আপুকে কিভাবে চেনেন? আরে নীলা, তুই চিনলি না ওকে? ও হচ্ছে হিরো। এই হিরো, বলো না তুমি কত বড় হিরো। মানে? আরে ওর কথা কানে নিয়েন না, আমি আপনাকে সবটাই বলছি। এরপর আদি নীলাকে সবটা খুলে বলল। নীলা সবটা শুনে ভীষণ ভয় পেয়ে গেল। তারপর ওদিকে কৃতজ্ঞতার সহিত বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব তা আমার ভাষা জানা নেই। আপনি জানেন না আপনি আমাদের কত বড় উপকার করেছেন। আপনার এই উপকার আমরা কখনো ভুলবো না। ইটস ওকে, এসবের প্রয়োজন নেই এখন থেকে আপনার। খেয়াল রাখবেন, আমি আসি। কথাটা বলে আদি একবার ঘুরে নূরের দিকে তাকালো, তারপর সানগ্লাসটা পরে গাড়ির দিকে পা বাড়ালো। গাড়িতে বসতেই হঠাৎ গাড়ির জানালায় কেউ টোকা দিল। আদি তাকিয়ে দেখে নূর। আদি দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে, কিছু বলবে? নূর একটা চকলেটের বক্স আদির দিকে এগিয়ে দিয়ে সব সময়ের মতো হাসি দিয়ে বলল, তুমি না অনেক ভালো একটা হিরো, তোমার জন্য এটা। আদি একবার নূরের দিকে তাকাচ্ছে, একবার তার চকলেটের দিকে তাকাচ্ছে। বিহান তো হা হয়ে তাকিয়েছে জানলার দিকে। ও দেখতে চায় আদি কি করে। আদিকে তাকিয়ে থাকতে দেখে নূর বলে, আরে কি হলো, নাও, আমি সবাইকে চকলেট দিই না, যাকে আমার ভালো লাগে আমি তাকেই দিই। তুমি অনেক লাকি, তাই তো তুমি আমার চকলেট পাচ্ছ, নাও। কথাটা বলতে বলতে নূর আদি শার্টের পকেটে চকলেটটা ঢুকিয়ে দিল। তারপরে হাত নেড়ে বাই বলে চলে গেল। নূর আদিকে বাই বলে যাওয়ার পরে আদি গাড়ির সিটে হেলান দিতে হঠাৎ তার ফোনটা বেজে উঠল। আদি তাকিয়ে দেখলো ওর চাচি ফোন করেছে। আদি জানে ওর চাচি কেন ফোন করেছে, তাই ও ফোন রিসিভ করে কোনো ভনিতা ছাড়াই বলতে লাগলো, আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে চাচি, আপনি নিশ্চিন্তে থাকুন, ওকে আমি ডাকছি, ভালো থাকবেন। আদি ফোনটা রেখে সামনে তাকিয়ে দেখে বিহান তার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। বিহানের এই রাগের কারণ আদি ভালো করেই জানে, তাই সে দুষ্টুমি করে বলে ওঠে, কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? মেরে টেরে ফেলবি নাকি? যদি অ্যাক্সিডেন্ট করে আমাকে মারার প্ল্যান থাকে তাহলে বলবো এটা একদম ফ্লপ আইডিয়া, কারণ এতে আমার থেকে তোর উপর যাওয়ার টিকিটটা আগেই কাটবে। ভেরি ফানি। আমার হাসিটা থামাইবারই পারতেছি না। তো হাসি আটকায় আছিস কেন? হাস না। এই তোর দাঁতগুলো দেখে দেও। আদি, মুই একেবারে মস্কারার মোডে নায়িকা। তুই গোসা হলে আজ মুই না কইয়া পারতাছি না। তুই ভাইয়া পাই না যার সামনে হলকা জুইকা থাকে, আর তুই ওই গোল্ড মহিলার কাছে বারবার ঝুইকা যাস কেলা? তুই কি বোঝার পাস না ওই মহিলা তোর টাকা ছাড়া আর কিচ্ছু বোঝবার পায় না?
বিহান সবসময় এভাবেই কথা বলে। যদিও বিহান আদির সাহায্যে লেখাপড়া করেছে, তবুও এই ভাষা ছাড়তে পারে না। আগে আর কিছু বলে না। দেখ বিহান, আমি সবই বুঝি, তবুও সে আমার চাচার স্ত্রী, আর সেই হিসেবে তিনি আমার চাচি। আর তুই তো জানিস, আমার বাবা মা মারা যাওয়ার পর আমার চাচাই আমাকে মানুষ করেছে। সে না থাকলে হয়তো আমি এতদিন এখানে পৌঁছাতে পারতাম না। তার উপকারের প্রতিদান আমি সারা জীবন চুকাতে পারবো না। আর আবির আর আয়াত, ওরাও তো আমার ভাই বোন। হাইয়া হইল। আরে বাদ দে না, আমার এত টাকা পয়সা দিয়ে আমি কি করব? ওরা না হয় একটু খরচ করছে, করুক না। বিহান আর কিছু বলল না। ও জানে আদিকে বলে লাভ নেই। রাত 8:30, আদি মাত্র বাসায় এসে পৌঁছালো। ভিতরে এসে সোফায় বসে আদি শরীরটা সোফাতে এলিয়ে দিল। বাসায় আসলে আদির মনটা কেন জানি আপনা আপনি বিষণ্ণ হয়ে ওঠে। ওই যে শুধুই একা এই বিশাল দুনিয়ায়, ওর কেউ নেই। এই ফাঁকা অট্টালিকায় ওকে সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দেয়। সারাদিন বাইরে থাকলেও রাতে সে যখন বাসায় আসে, তখন এই একাকিত্বটা ওকে যেন কুড়ে কুড়ে খেতে চায়। এই একাকিত্ব যেন ওকে আঙুল দেখিয়ে তিরস্কার করে বলছে, দেখ আদি, তোর এত অর্থ সম্পদ থাকতেও তুই দেখ তুই কত একা। নিজেকে তখন সবচেয়ে বেশি বড় অসহায় লাগে, যার কোনো নিজস্ব আপন লোক নেই। আগের জীবন সবসময় এমন ছিল না। বাকিদের মতো ওরও জীবন ছিল হাসি খুশি। বাবা স্নেহ, মায়ের ভালোবাসায় ঘেরা ছিল জীবন। আদির বাবা একটা সরকারি জব করত। আদির পৃথিবী জুড়ে ছিল বাবা মা। কিন্তু হঠাৎ এক কাল বৈশাখী ঝড়ে ওর পুরো পৃথিবীটা তছনছ হয়ে গেল, কেড়ে নিয়ে গেল আজ এই সব কিছু। আবিরের যখন 10 বছর বয়স, তখন এক রোড অ্যাক্সিডেন্টে তার বাবা মারা যায়। সেদিন থেকে শেষ হয়ে যায় সুখের জীবন। আদি তখন পুরো একা হয়ে যায়। আদিকে তখন দেখার মতো কেউ থাকে না। আদির নানা নানি অনেক আগেই মারা গিয়েছিল। শুধু একটা মামা ছিল, সে আদির দায়িত্ব নিতে চায়নি। ওর বাবারা 2 ভাই 1 বোন ছিল। ওর ফুফুর বিয়ে হয়ে গেছিল, তারপরেও ওর ফুপি ওর দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু শ্বশুরবাড়ির লোক তা হতে দেয়নি। চাচা ওই সব দায়িত্ব নেয়। আদিকেও চাচা নিজের ছেলের মতোই ভালোবাসত, তবে তার চাচি আদিকে মোটেও পছন্দ করতো না। তার মতে আদি শুধু তাদের কাছে বাড়তি একটা বোঝা ছাড়া আর কিছুই না। এর জন্য আদির চাচি আদির সাথে অনেক খারাপ ব্যবহার করত। তবে আদি চাচার সামনে সবসময় ভালো সেজে থাকতো। তবে আদি কোনো প্রতিবাদ করতো না, সবসময় চুপচাপ সহ্য করে নিত সব কিছু। ওর মতে ওর চাচা এখানে থাকতে দিয়েছে, খাইয়ে পড়িয়ে পড়াশোনা করিয়েছে, এটাই অনেক। সেখানে না হয় একটু সহ্যই করলাম। আদি পড়াশোনায় অনেক ভালো ছিল, তাই সে স্কলারশিপ পেয়েছে, লন্ডনে যায় পড়াশোনা করার জন্য। সেখান থেকে স্টাডি কমপ্লিট করে সে বাংলাদেশে তার বিজনেস সেটেল করে। ধীরে ধীরে আদির বিজনেস বড় হতে থাকে, আর আদির সফলতা আসমান ছুঁতে থাকে। বিজনেস ছাড়াও আদির একটা মাফিয়া গ্যাং আছে। যদিও সেখানে অন্যায় বা অনৈতিক কোনো কাজ হয় না, বরং যারা অন্যায় অবৈধ কাজ করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই গ্যাংয়ের মূল উদ্দেশ্য। আদি এখন নিজের বাড়ি কিনে এই বাড়িতে থাকে। এত কিছুর পরও দিন শেষে আদি নিঃস্ব। মাঝে মাঝে আদিরও ইচ্ছে হয় একজন তার একান্ত হয়ে থাকুক, যে ওর জন্য অপেক্ষা করবে, যে ওর চিন্তা করবে, যে ওর সুখে হাসবে, ওর দুঃখে কান্না করবে। দিন শেষে ক্লান্ত শরীরে বাসায় ফিরে তার মুখের দর্শনে তার সব ক্লান্তি দূর হয়ে যাবে, মুখে ভেসে উঠবে খুশির রেখা। কিন্তু এরা সবাই ওর টাকা পয়সা আর ওর বাহ্যিক সৌন্দর্যের কারণে ওর কাছে আসতে চায়। যেমন ওর চাচি, এই মহিলা আগে থেকে ওকে দেখতে পারতো না, আর এখন নিজে থেকেই ওর কাছে অধিকার ফলাতে আসে শুধু টাকা পয়সা পাওয়ার জন্য। আদি সব কিছু বোঝে, কিন্তু বুঝেও না বোঝার ভান করে থাকে। থাক না, কে আছে আর ওর এই নিঃস্ব জীবনে একমাত্র বিহান ছাড়া? বিহান সে ছোট্টবেলা থেকে সেই আদির সঙ্গেই থাকে। আদির যখন 12 বছর বয়স, তখন সে বিহানকে কুড়িয়ে পেয়েছিল। বিহানের এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। রাস্তায় রাস্তায় সে পানি বিক্রি করত। একদিন আদি হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে, হঠাৎ একটা গাড়ি ওর দিকে ব্রেক ফেল করে, ওর দিকে ছুটে আসতে থাকে। ঠিক সেই মুহূর্তে বিহান আদিকে হাত ধরে টেনে ওকে বাঁচিয়েছিল। সেদিনের পর থেকে আদি বিহানকে নিজের বন্ধু বানিয়ে নেয়। যতটা পারত সে বিহানকে সব কিছুতে সাহায্য করত। নিজের বিজনেস শুরু করার পর থেকে নিজের সাথে সব সময় বিহানকে তার সাথে রাখে। আদি অনেক বুঝিয়েছে তার সাথে আর বাসায় থাকতে, কিন্তু বিহানের একটাই কথা, বন্ধু হলেও সে একজন আদির স্টাফ, তাই ও স্টাফ কোয়ার্টারেই থাকবে। তাই আর আদি কিছু বলে না, ওর যেভাবে ভালো লাগে সেভাবেই থাকুক। আদির ভাবনার মাঝে এক সার্ভেন্ট এসে মাথায় ঝুঁকে আদিকে বলল,
স্যার আপনার ডিনার রেডি। ওকে, ইউ ক্যান গো নাও। এরপর সার্ভেন্টরা চলে গেল। আদি একটা দীর্ঘশ্বাস ফেলে তার নিজের বেডরুমে চলে গেল। ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে ব্লেজারটা খুলে তারপর শার্টের বোতাম খুলতে নিচে কিছু একটা পড়ার শব্দ হলো। তাকিয়ে দেখলো চকলেটের প্যাকেট। নিচু হয়ে চকলেটের প্যাকেটটা হাতে নিল। চকলেটের বক্সটা দেখে হঠাৎ নূরের কথা মনে পড়ে গেল। মেয়েটির কি নিষ্পাপ চেহারা, তার হাসি, তার বাচ্চার স্বভাবগুলো মনে পড়তে লাগলো। আদির ঠোঁট দুটো প্রসারিত হয়ে গেল। মেয়েটি সত্যি নিষ্পাপ, দুনিয়াদারি কোনো ভাবনাই নেই তার মাঝে, নেই কোনো লোভ লালসা চাওয়া পাওয়ায়, একদম আলোর মতোই নিষ্পাপ নূর। আমাকে বলে কিনা হিরো, কথাটা ভেবে আদির ঠোঁটের হাসিটা আর একটু প্রসারিত হয়ে গেল। আদি চকলেটটা ড্রেসিং টেবিলের উপর রাখতেই তার আয়নায় চোখ পড়ে যায়। আয়নার দিকে ভালো করে তাকাতেই কিছুক্ষণের জন্য চমকে গেল আদি। নিজের ঠোঁটের কোণে ঝুলে থাকা হাসিটা দেখে। সে নিজেই অবাক হয়ে যায়, ও হাসছে। সত্যি কি ও হাসছে? তাও আবার একটা মেয়ের কথা ভেবে, লাইক সিরিয়াসলি। আদি বেডে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু তার কোনোভাবেই ঘুম আসছে না। আদির সব কিছু টাইম টু টাইম হয়, খাওয়া দাওয়া, ঘুমানো, সব কিছু। কিন্তু আজ টাইম পার হয়ে যাচ্ছে, কিন্তু তবুও তার চোখে ঘুম নেই। চোখ বন্ধ করতে বারবার সেই নূরের হাসি মুখটা ভেসে উঠছে। কিছুতেই সে ঘুমাতে পারছে না। আদি আর না পেরে বিছানা থেকে উঠে বসে বিহানের নাম্বারে ফোন দিল। বিহান তো ঘুমে কাদা হয়ে আছে। এদিকে তার ফোনটা বেজে যাচ্ছে, ওর কোনো খেয়ালই নেই। ফোন না ধরাতে আরও রেগে যাচ্ছে আদি। 4 বেলার পর বিহান ফোন ধরে ঘুম ঘুম কণ্ঠে বললে, কোন হারামি রে, রাত বেরাতের ফোন দিয়া মোর সাধের ঘুমটা ভাঙ্গা দিছে। মন চাইতেছে ফোনের ভিতরে ঢুইকা তোরে পিটাইয়া আহে। আচ্ছা আয়, মেরে যা, দেখি তোর কত দম। আদি, তুই তোরে আবার এত রাতে কিসে কামড়াইলো? তোর তো এখন ঘুমের দোষ কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তুই কি মোড়ের সোরের স্বপ্ন দেখতেছস? শাট আপ ইডিয়েট, কখন থেকে আবল তাবল বলে যাচ্ছিস? আমাকে কিছু বলতে দিবি? ও কমা মামা, কি কবি? আমার নূরের সব ডিটেলস চাই কাল সকালের ভিতরেই। এই নূর, ফুল আবার কেডা মামা? আজ বিকেলে যে মেয়েটির সঙ্গে আমাদের দেখা হয়েছিল, যাকে আমাদের গাড়িতে বসিয়েছিলাম, ওই মেয়েটার কথাই বলছি। আয়শা, ওই মাইয়াডা। তাছাড়া তুই হাফ মাইয়ার ইনফরমেশন দিয়া কি করবি? ওর নাম নূর। বেশি কথা না বলে তোকে যা করতে বললাম তুই তাই কর। সকালের ভিতর সব ডিটেলস চাই আমার। কথাটা বলেই আগে ফোন রেখে দিল। সব ডিটেলস চাই আমার, ব্যাস। আরে হালুয়া নাকি, কইলেই হইয়া গেল। সালা নিজে তো কইয়াই খালাস, আর মোর স্বাদের ঘুমটা হারাম কইরা দিল। সকাল 8টায় আদি আগে ফ্রেশ হয়ে শেষে নাস্তা করলো। তখনই বিহান এসে আদির সামনে একটা ফাইল ঠাস করে রেখে সোফাতে হেলান দিয়ে বসলো আর বলল, আইলো একটুখানি ঠিকানা জোগাড় করার পাইছি। এই বেশি আর হইতাছে না, বাকিটা পরে কমনি। আপাতত এতটুকুই চলবে। এখন চল, ব্রেকফাস্ট করে বের হব আমরা। বাইহমু মানে গাঞ্জাখুরের মতো কথা কসকে। তুই কইয়া খালাস হয়ে যাস আর আমার ঘুম দেশ, আর মুই যে শিয়ালের মতো জায়গা জায়গা ইনফরমেশন জোগাড় কইরা আইনা দিলাম। এখন তোর আবার লাগে যাবার কস। তুমি ঘুমাবো কখন? 2 মিনিটের মধ্যে উঠে ব্রেকফাস্ট কর, তা না হলে কিন্তু না খেয়ে বেরোতে হবে। কেসটা কি কত মামা? হঠাৎ ওই মাইয়াটার জন্য এত ইন্টারেস্ট দেখাইবার লাগছস কেন? কুচকুচ লোচা হে কিয়া, তুই এবার ওই মাইয়াটার পিড়িতে ফুল মেন্টেল হইয়া গেলিনি। আদি কিছু না বলে ভাবলেশীন ভাবে ব্রেকফাস্ট করতে লাগলো। বিহান কটা গালি দিয়ে সেও ব্রেকফাস্ট করে নিল। বিহানের ঠিকানা অনুযায়ী আদিরা নূরের বাসার কাছাকাছি এসে পৌঁছালো। আদি বুঝতে পারছে কেন সে এখানে আসলো আর কী বা করতে চায়। শুধু এটাই জানে নূরকে একবার না দেখলে সে শান্তি পাবে না। বিহান নূরের বাসার কিছুটা দূরে গাড়ি থামিয়ে বলে, আইয়া তো পড়ছি, এখন কি ভাবতাছস? মোরা কি ভিতরে যাবো? আদি বিহানকে কিছু না বলে গাড়ি থেকে নেমে এদিকে সেদিকে তাকাতে লাগলো। যদি সে নূরকে দেখতে পায় সেই আশায়। আদি মনে মনে ভাবতে লাগলো, কী দিন এসে গেল তোর আদি। শেষমেশ কিনা রাস্তার 420 পোলাপানের মতো মেয়েদের স্টক করা শুরু করলি। এটাই তোর বাকি ছিল। এই মেয়ের জন্য না জানি তোর আর কি কি করতে হবে। হঠাৎ কোথা থেকে যেন হাসির রিনিঝিনি শব্দ ভেসে আসলো। সেই শব্দে আদির ঘোর কাটল। আদি তাকিয়ে দেখলো রাস্তার পাশে একটা মাঠে কিছু বাচ্চারা খেলা করছে। সেখান থেকে এই হাসি শোনা যাচ্ছে। আদি আনমনে সেদিকে পা বাড়ালো। মাটির ভিতরে যেতে যেতেই
হুট করে সে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল। চোখে কাপড় বেঁধে বাচ্চাদের সঙ্গে কিভাবে কানামাছি খেলছে। মুহূর্তের মধ্যে থেমে গেল আদি। তার ঋণী ঝিনি হাসির শব্দে তার বুকের বাম পাশের হঠাৎ ঘুমন্ত কিছু জেগে উঠে লাফাতে শুরু করলো, যেন সে আর বুকের ভিতরে থাকতে রাজি নয়। আদি নূরের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, কালকে রাত থেকে তার বুকের ভিতর যে অস্থিরতা কাজ করছিল সেটা আর নেই, বরং সেখানে এখন একরাশ ভালোবাসার প্রশান্তি কাজ করছে। আদি কানের পাশে ভেসে উঠল আবারও সেই ভালো লাগার হাসি। নূর দুই হাত এদিক ওদিক করে তাকিয়ে বাচ্চাদের ধরার চেষ্টা করছে। এইভাবে হাতড়াতে হাতড়াতে একসময় সে আদিকে জড়িয়ে ধরে আর চিৎকার করে বলতে লাগে, ইয়ে, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আদি প্যান্টের পকেটে হাত রেখে শুধু নূরকে দেখে যাচ্ছে। হঠাৎ নূর চোখের কাপড় খুলে বলে, হিরো, তুমি এখানে? তুমি এখানে খেলতে এসেছো বুঝি? আদি কিছুই বলছে না, শুধু চুপচাপ দেখেই যাচ্ছে। ওর মনে হচ্ছে দেখার কোনো শেষই নেই। নূরের কথায় সব বাচ্চারা নূরের দিকে এগিয়ে আসলো। তখন নূরের দিকে তাকে একটা বাচ্চা বলে উঠল, আমাদের সঙ্গে খেলবে মানে? তুমি জানো না আমরা বন্ধু ছাড়া অন্য কাউকে খেলতে দিই না। এটা হলো আমাদের গ্রুপের রুলস। নূর বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, আরে মিন্টু, তুই জানিস না উনি না অনেক বড় একজন হিরো। নে না, ওনাকে খেলতে অনেক মজা হবে। তো হিরো হয়েছে তো কি হয়েছে, রুলস অফ রুলস। আদি এদের কথা শুনে মনে মনে হাসলো। তারপর বাচ্চাদের দিকে ঝুঁকে কিছু একটা বলল। নূরও আদির সঙ্গে তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, হিরো ঠিকই বলেছে। আমরা না হিরোকে বন্ধু বানিয়ে নিই, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমাদের বন্ধু হওয়া এত সহজ না। আমাদের বন্ধু হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে, যেটা সবার দ্বারা সম্ভব না। নূর আদির দিকে তাকিয়ে ঠোঁট উল্টে অসহায় ভঙ্গিতে বলল, ওরা না ঠিকই বলেছে। তুমি জানো ওদের সাথে বন্ধুত্ব করতে গিয়ে আমাকে কতই না মেহনত করতে হয়েছে। পুরো 20 টাকা ললিপপ খাইয়েছি, তারপর ওরা আমাকে বন্ধু বানিয়েছে। ভাবা যায় বলো? তোমার কাছে কি আর এত টাকা আছে? আদি বেচারা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। বাংলাদেশের শীর্ষ বিজনেসম্যানকে বলছে তার কাছে 20 টাকা আছে নাকি। সত্যি লোকজন শুনে তো হার্ট অ্যাটাক করে মরেই যাবে। এরপর আদি বলে উঠল, আরে এই অদমকে একবার তো সুযোগ দিয়ে দেখ, তোমরা যা চাও তাই খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, তোরা জানিস হিরোর না এত বড় একটা গাড়ি আছে। তোরা চাইলে তোদেরকেও গাড়িতে করে ঘোরাবে, তাই না হিরো? আদি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। গাড়িতে ঘোরার কথা শুনে বাচ্চাদের মনে লাড্ডু ফুটতে লাগলো। তারপরও তারা একটু অ্যাটিটিউড নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো তখন তো একটা সুযোগ দেওয়াই যায়। আমরা আবার অনেক দয়ালু। আদি বিহান শান্তভাবে বলল, জি জি, আপনাদের মেহেরবানি, তাহলে চলুন। আদির বলতে দেরি, বাচ্চাদের দৌড়াতে দেরি হলো না। সবাই হই হই করে গাড়ির দিকে দৌড় দিল, সাথে নূরও। আদি মুচকি হেসে ওদের পিছনে পিছনে গেল। আদির খুব ভালো লাগছে, কারণ বাচ্চাদের জন্য হলেও কিছুটা সময় নূরের সাথে কাটাতে পারবে, তাই সে ভীষণ খুশি। বিহান গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে, কারণ সে রাতে ঘুমাতে পারেনি। তাই আদি যাওয়ার পর ও গাড়িতে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ধূপধাপ শব্দে বিহানের ঘুম ভেঙে গেল। বিহান চোখ খুলে দেখলো কয়েকটা বাচ্চা গাড়িটাকে ঘিরে জানালায় ধাক্কা মারছে। বিহান ভুরু কুঁচকে ভাবলো, এই চারানার বাচ্চা পার্টি কই থেকে আইলো। বিহান দরজা খুলে বেরিয়ে কিছু বলবে, তার আগে সব বাচ্চা পার্টি গাড়ির ভিতরে ঢুকে হুড়মুড় করে বসে পড়ল। বিহান হকচকিয়ে বলতে লাগলো, আরে সারানার পার্টি, তোরা সবগুলা গাড়িতে উইঠা গেলি কেলা? বাইর হ কইতাছি। আরে বিহান, যেতে দে ওদেরকে। যাইবার দিমু মানে কি কস? আদি বিহানের কাছে এসে বলল, ওরা আমাদের সাথে যাবে, তুই চিন্তা করিস না, ওদেরকে নিয়ে একটু চক্কর দিয়ে চলে আসবো। বিহান যেন আকাশ থেকে পড়ে গেল। বেচারা বিহান পুরো হা হয়ে গেছে আদির কথা শুনে। আদি আজ পর্যন্ত কোনো স্টাফকে ওর গাড়িতে বসতে দেয়নি। আদির গাড়িতে কেউ টাচ করলে বা তার গাড়ি এক ফোঁটা ময়লা থাকলে আদির রেগে আগুন হয়ে যায়। আর আজ কিনা কোথাকার কোন পোলাপান একগাদা গাড়িতে ঢুকে বসে আছে। আদিকে কোনো ভূতে টুতে ধরলো কিনা আবার কে জানে। না, আর ভাবতে পারছে না। মাথাটা যেন কেমন ভন ভন করে ঘুরছে বিহানের। বিহানকে এভাবে অটোর মতো দাঁড়িয়ে থাকতে দেখে আদি বলে ওঠে, কিরে, অটোর মতো দাঁড়িয়ে পড়লি কেন? চল গাড়িতে উঠ, গাড়ি স্টার্ট দে। বিহান বেকুবের মতো ঘাড় বাঁকিয়ে গাড়িতে উঠে বসলো।
সব বাচ্চারা পিছন সিটে ঠেসে ঠেসে বসে পড়েছে। নূর এসে দেখলো পিছনের সিটে আর কোনো জায়গাই নেই। নূর ঠোঁট কামড়ে বলল, আমি কোথায় বসবো? তোরা তো সবাই জায়গা দখল করে বসে আছিস। তখনই একটা বাচ্চা বলে উঠল, নূর আপু, তুমি সামনে বসো। তাহলে হিরো কোথায় বসবে? আদি কাছে এসে বলল, কি হলো, তুমি বস। কোথায় বসবো? জায়গাই তো নেই। আদি পিছনে তাকিয়ে দেখলো কোনো জায়গায় নেই। আদি একটু ভাবতে লাগলো। হঠাৎ একটা বাচ্চা বলে উঠল, আইডিয়া। আদি বলে উঠল, কিসের আইডিয়া? আমি বলছি আপনি সামনে গিয়ে বসুন। আদি বাচ্চাদের কথা মতো সামনে গিয়ে বসলো। তারপর বাচ্চাটি আবারও বলল, নূর আপু, তুমি এখন হিরোর কোলে বসো, তাহলেই হয়ে গেল। বাচ্চার কথা শুনে আদি চমকে গেল নূরের দিকে দেখে। এই সিচুয়েশনে আদির কি বলা উচিত তা দিয়ে বুঝতে পারছে না। মানা করে দেবে নাকি একটু স্বার্থপরের মতো হয়ে নূরকে একটু কাছে টেনে নেবে। কিন্তু নূরের কোনো হেলদোলই হলো না। বাচ্চা কথা শুনে নূর এসে আদির কোলে চড়ে বসলো। নূর আদির কোলে এসে বসতেই যেন আদির স্পন্দন আরও 1000 কিলোমিটার বেগে দৌড়াতে লাগলো। নূরের শরীরের মিষ্টি ঘ্রাণ আদির শরীরে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। আদি চোখ বন্ধ করে ঘ্রাণ নিজের ভিতরে লুফে নিচ্ছে। এদিকে বিহানের চোখের মনি কোটা থেকে বেরিয়ে আসার অতিক্রম। বেচারা বিস্ফোরণ চোখে তাকিয়ে আছে আদির দিকে। বিহান আর নিতে পারছে না। ও নিশ্চয় এখন জ্ঞান হারাবে। ওর সামনে বসে থাকে এই লোকটি আদি হতেই পারে না। বাচ্চারা অধৈর্য হয়ে বলল, গাড়ি কি চলে নাকি? গাড়ি সবের জন্যই রেখেছেন। বাচ্চার কথা শুনে আদি চোখ খুলে বিহানের দিকে তাকালো। আদি দেখলো বিহান তার দিকে হা করে তাকিয়ে আছে। আদি গলা খাকারি দিয়ে বলল, কিরে, এরকম অটোর মতো তাকিয়ে আছিস কেন? সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দে। আদির কথায় বিহান গাড়িতে স্টার্ট দিল। গাড়ি স্টার্ট দেওয়া দেখে বাচ্চারা হই হুল্লোড় শুরু করে দিল। নূরও বেশ বাচ্চাদের সঙ্গে হাসাহাসি করছে। আদি শুধু এক পলকে নূরের দিকে তাকিয়েই আছে। নূরের এই নিষ্পাপ মুখের খিলখিল হাসি আদির বুকের ভেতর সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। আদি বোঝাতে পারছে না এই মেয়েটার হাসিতে কী জাদু আছে যে ওর মতো পাথরের মানুষটাকে ভেতর থেকে গলিয়ে দিচ্ছে। নূর আদির কোলে বসলেও আদি এখনও নূরকে ধরেনি। মেয়েটা না হয় অবুঝ, কিন্তু তাই বলে তো আর আদি ওর সরলতার সুযোগ নিতে পারে না। কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্ট দেখে আদি বিহানকে গাড়ি থামাতে বলল। তারপর নূর আর বাচ্চাদেরকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে একটা টেবিলে বসে বাচ্চাদেরকে বলল আদি, তোমরা যা যা খেতে চাও তা অর্ডার করে নাও। বাচ্চাদের আর পায়কে ওরা নিজেদের ইচ্ছা মতো খাবার অর্ডার করতে লাগলো। নূর আদির পাশেই বসে আছে। আদি নূরের দিকে তাকিয়ে নূরকে বলল, নূর, তোমার কি পছন্দ? কি খাবে তুমি বলো? আমার তো রসমালাই পছন্দ, আমি রসমালাই খাবো। আদি একটা ওয়েটারকে রসমালাই দিতে বলল, কিন্তু ওয়েটার বলল এখানে রসমালাই পাওয়া যায় না। আদি ওয়েটারকে 2000 টাকা ধরিয়ে দিয়ে বলল, তোমার কাছে 10 মিনিট সময় আছে। এই 10 মিনিটের মধ্যে তুমি রসমালাই কোথা থেকে নিয়ে আসবে সেটা তোমার ব্যাপার। আমার এখানে রসমালাই চাই মানে চাই, বুঝতে পেরেছো? জি স্যার। খাবার আসতেই বাচ্চারা খাবারের সামনে হামলে পড়ল। কিছুক্ষণ পরে ওয়েটার এসে রসমালাই দিয়ে গেল। রসমালাই দেখে নূরের চোখ চকচক করে উঠল খুশিতে। সেটা দেখে আদি মুচকি হাসলো। আদি একটা ব্ল্যাক কফি অর্ডার করলো নিজের জন্য। কফি মুখে দিতেই আদির কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। আদি মাথা ঘুরিয়ে দেখলো নূর ঠোঁট ফুলিয়ে কান্না করছে। থুতনি নিচে আর পুরো জামাতে রসমালাই লেগে আছে। এই নূর, কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো আমাকে। আমি না খেতে পাচ্ছি না। তখনই মিন্টু বলে উঠল, আরে হিরো, নূর আপু নিজের হাতে খাইতে পারে না, তাকে সবসময় তার মা খাইয়ে দেয়। আদি কিছুক্ষণ মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। তারপর একটা টিস্যু দিয়ে নূরের মুখে রসমালাই মুছে দিয়ে বলল, তুমি চাইলে আমি তোমাকে খাইয়ে দিতে পারি, তুমি খাবে আমার হাতে? আচ্ছা। এরপর আদি একটা চামচ নিয়ে নূরকে খাইয়ে দিতে লাগলো। আর নূর হাসি মুখে খেতে লাগলো। আদি আজ জীবনে প্রথম কাউকে খাইয়ে দিচ্ছে। আদি নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আদির চোখে মুখে অন্যরকম এক খুশি ছড়িয়ে পড়ল। আদি জীবনে কত সফলতা দেখেছে, কিন্তু এভাবে এমন করে খুশি সে কখনো হয়নি। আজ এই মেয়েটার মাঝে যেন অদ্ভুত এক খুশি খুঁজে পাচ্ছে সে, যেটা এর আগে কখনো কোথাও খুঁজে পায়নি আদি। খাওয়া দাওয়া শেষে আদি বলে ওঠে, তাহলে কি আমাকে এখন তোমাদের বন্ধু করে নেওয়া যায়?
আরে বন্ধু মানে আজকে থেকে আপনি আমাদের কলিজার বন্ধু, একেবারে হার্ট টু হার্ট, একদম ফ্রেন্ড। নূর বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমরা বন্ধু। একটু পর সবাইকে নিয়ে আবার আগের জায়গায় আসলো তারা। তারপর গাড়ি থেকে নেমে আবার তারা মাঠের ভিতরে চলে গেল। তখনই নূরকে নেওয়ার জন্য ওখানে নীলা এলো। আদিকে দেখে একটু অবাক হয়ে বলল, আরে ভাইয়া আপনি এখানে? আসলে এদিকে আমি একটা কাজে এসেছিলাম, তো হঠাৎ নূরকে দেখতে পেলাম, তাই দেখা করতে চলে আসলাম আর কি। ও আচ্ছা, তাহলে আমার বাসায় আসুন। আব্বু আম্মু আপনার সঙ্গে দেখা করলে অনেক খুশি হবে। সেদিন আপুকে তো আপনিই বাঁচিয়েছেন, সেটা শুনে আব্বু আম্মু অনেক কৃতজ্ঞতা জানিয়েছে আপনাকে। না না, আজ না, অন্য একদিন যাব। আজ আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তবে আসবেন কিন্তু। নীলা চলে যেতে গেলে আদি কিছু একটা মনে করে নীলাকে ডাক দিল। এই যে শুনুন না, জি বলুন। আসলে কিছু মনে না করলে একটা কথা বলার ছিল। জি ভাইয়া বলুন না। আসলে আমি জানতে চাইছিলাম, নূর কি সব সময় থেকে এমনই? আই মিন টু সি। ইটস ওকে ভাইয়া, আমি বুঝতে পেরেছি আপনি কি বোঝাতে চাচ্ছেন। আসলে আপু সবসময় এমন ছিল না। বাকি সবার মতো আপুও নর্মাল ছিল, পড়ালেখায় অনেক ভালো ছিল, বুদ্ধিমতীও ছিল। কিন্তু 5 মাস আগে আপুর একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, তখন থেকে আপু এমন হয়ে যায়। অ্যাক্সিডেন্টে? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে আপু সেদিন এসএসসির রেজাল্ট বের হয়েছিল। জিপিএ 5 পেয়েছিল আপু, অনেক খুশি হয়েছিল সে। আর সে খুশিতে বন্ধুদের সাথে সেলিব্রেট করার জন্য দেখা করতে যাচ্ছিল। কিন্তু রাস্তায় আপি যে সিএনজি করে যাচ্ছিল, সেই সিএনজিটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মাথায় অনেক আঘাত পেয়েছিল আপু, তাই আপু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আপু একটা 5 বছরের বাচ্চার মতো হয়ে যায়। আমরা আপুকে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু এখনো আপুর কোনো ইনপুট পাওয়া যায়নি। সব শুনে আদি বাকরুদ্ধ হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে একবার নূরের হাসি মুখটা দেখে। কি সুন্দর বাচ্চাদের সঙ্গে খেলছে। কে বলবে এই মেয়েটার উপর দিয়ে এত বড় একটা ঝড় গেছে। আদি নীলার দিকে তাকিয়ে বলল, আমি এখন আসি, তাহলে তুমি নূরকে বলে দিও আমি চলে গেছি। আদি গাড়ির কাছে যেতেই পেছন থেকে নূর এসে বলল, আরে হিরো, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি। আবার আসবে তো? হ্যাঁ, এখন তো মনে হচ্ছে আবারও আসতে হবে। আদি পকেট থেকে একটা ক্যাডবেরি চকলেট বের করে নূরের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। হিরো, সত্যি তুমি অনেক ভালো। কথাটা বলে নূর আচমকা আদির গালে একটা চুমু দিয়ে দিল। চুমু দিয়ে হাত নেড়ে টাটা বলে ওখান থেকে চলে গেল। আর আদি ওখানেই জমে গেল। রাত 12টায় আদি মাথা নিচে হাত রেখে চিত হয়ে শুয়ে আছে, চোখের নজর উপর দিকে। চোখের ঘুমে রেশ অবধি নেই। বারবার শুধু চোখের সামনে নূরের সঙ্গে ভালো সময় কাটানোর কথাগুলো শুধু চোখের সামনে ভেসে উঠছে। সবশেষে নূরের দেওয়া সেই পরশটা, সেটা ভাবতে ভাবতে আদির হাতটা আপনা আপনি আদির গালে চলে গেল। ঠোঁট জোড়া ছেয়ে গেল অদ্ভুত সেই ভালো লাগার হাসিতে। আজকের দিনটা সত্যি আদির কাছে অনেকটা স্পেশাল ছিল, কিছু ভালো লাগা আর খুশিতে ভরা, যে খুশিটা আদি সবসময় খুঁজেছে। আদির মন হঠাৎ উপলব্ধি করলো যে এই মেয়েটাকেই তার চাই, খুব করে চাই। এই মেয়েটাই হচ্ছে ওর হারানো খুশির ঠিকানা। নূরকে ছাড়া সে আর এক মুহূর্ত একা থাকতে চায় না। আদি কিছু একটা মনে মনে ভেবে রহস্যময় একটা হাসি দিল। পরের দিন সকালবেলা নূরের বাসায় গাড়ি থামিয়ে বিহান আদির দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলো, কিরে সকাল সকাল এখানে আসলি কেলা? নেমে আয় আগে, বাসার ভিতরে গেলে সবকিছু বুঝতে পারবি। বিহান আর কিছু না বলে গাড়ি লক করে আদির পিছে পিছে গেল। আদি নূরের বাসায় এসে কলিং বেল বাজালো। একটু পরে নীলা এসে দরজা খুলে দিল। আদিকে দেখে নীলা হাসি মুখে বলল, আরে ভাই আপনি আসুন না, ভিতরে আসুন। আদি মুচকি হেসে ভিতরে ঢুকলো। নীলা আদিকে সোফায় বসতে বলল। আদি আর বিহান সোফাতে বসলো। নীলা ওর বাবা মাকে ডেকে এনে আদির সঙ্গে পরিচয় করিয়ে দিল। নূরের বাবা মা আদিকে দেখে অনেক খুশি হলেন আর নূরকে বাঁচানোর জন্য আদিকে অনেক কৃতজ্ঞতা জানালেন। একটু পরে নূর ওখানে দৌড়ে আসলো। আদিকে দেখে নূর খুশি হয়ে বলল, আরে হিরো, তুমি আবার বুঝি আমার সঙ্গে খেলতে এসেছো? চলো চলো, আমরা খেলবো। তোমার সঙ্গে অবশ্যই আমি খেলবো, তবে একটু পরে। এখন আমি তোমার বাবা মার সঙ্গে একটু কথা বলি, ততক্ষণ তুমি নিজের রুমে গিয়ে খেলো, কেমন? আচ্ছা। কথাটা বলে নূর নিজের রুমে চলে গেল।
এরপর আদি গলা ছেড়ে শফিক সাহেব আর নাজমা বেগমের উদ্দেশ্যে বললেন, আপনাদের সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? দেখুন, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না, তাই আমি সরাসরি বলছি। আমি জানি এইসব বিষয়ে মরিপ্রায় কথা বলে, কিন্তু আমার তেমন কেউ নেই। আমার এক চাচা আছে, তবে তিনি পরিবার সহ লন্ডনে ঘুরতে গেছে। আসলে আমি চাই আপনার মেয়েকে বিয়ে করতে। আদির কথা শুনে নূরের বাবা মা একজন আরেকজনের মুখের দিকে চাওয়াচাবি করতে লাগলো। শফিক সাহেব নিজেকে একটু সামলে নিয়ে বলল, কিন্তু বাবা, নীলা তো এখন ছোট, মাত্র 17 বছর বয়স। ও সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে, কিন্তু এই বয়সে আমি ওকে কিভাবে বিয়ে দিব? আদি থতমত খেয়ে বলল, আপনি ভুল বলছেন। আমি নীলার কথা বলিনি, আমি নূরকে বিয়ে করতে চাই। দ্য গ্রেট সাদমান শাহরিয়ার আদির মুখে এমন প্রস্তাব শুনে সব মেয়ের বাবা নিজেকে ধন্য মনে করবে, খুশিতে গদগদ হয়ে উঠবে। কিন্তু শফিক সাহেবের মুখে অভাব আর আশ্চর্য ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। শফিক সাহেবের পরিবার সবাই অবাক এরকম প্রস্তাব শুনে। অন্যদিকে বিহান মাত্রই পানি মুখে নিয়েছিল। হঠাৎ আদির এমন কথা শুনে তার গলায় পানি আটকে গিয়ে সে ভীষণ খেতে লাগে। শফিক সাহেবের সামনে বসে থাকায় আদির দিকে কিছুক্ষণ এই বিষয় নিয়ে তাকিয়ে থেকে তিনি বলে উঠলেন, তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমি কোনো স্ট্যান্ড আপ বা কোনো কমেডিয়ান নই যে আপনার সামনে এসে কমেডি করব। আমি মোটেও মজা করছি না, আমি সিরিয়াস। কিন্তু এটা কি করে সম্ভব? দেখো, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, তার জন্য আমরা কৃতজ্ঞ। তাই বলে বিয়ে, এটা কি করে সম্ভব? তুমি কি নূরের অবস্থা জানো না? আমি সবই জানি। নূর যেমনই হোক না কেন, সবটা জেনেই আমি ওকে বিয়ে করতে চাই। কিন্তু কেন দুনিয়াতে এত মেয়ে থাকতে আমার মেয়ে নূরকে বিয়ে করতে হবে কেন? নূরের মতো মানসিক ভারসাম্যহীন মেয়েকে কেন বিয়ে করতে চাও? এতে তোমার কী লাভ? দেখুন, আমি নিজের ব্যাপারে কখনো কাউকে জবাবদাহিতি দিই না, কিন্তু আপনাকে বলছি কারণ আপনি একজন বাবা, তাই আপনার জানার অধিকার আছে। লাভের কথা বলছিলেন না? আসলে নূরকে আমার জীবনে পাওয়ার লাভটা আমি পৃথিবীর কোনো ভাষা দিয়ে আপনাকে আমি বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি চাইলে আমাকে বিয়ে করার জন্য 1000টা মেয়ে লাইন লেগে যাবে, তবে আমার জীবনে যে খুশিটা আমি খুঁজছিলাম, আপনাদের এখন কি বলা উচিত সেটা আপনি বুঝতে পারছেন, তবে সেটা আমি শুধু নূরের মাঝে পেয়েছি। আর এই খুশিটা আমি হারাতে চাই না, কিছুতেই না। আদি টি টেবিলের উপরে একটা ফাইল রেখে বলল, আমার ব্যাপারে সব ডিটেলস এই ফাইলে আছে। তবু আপনি চাইলে আমার অফিসে, আমার বাসায় কিংবা যে কোনো জায়গায় কোনো সংযোগ ছাড়াই আমার ব্যাপারে খোঁজ নিতে পারেন। আশা করি এরপর আপনারা আর কোনো ডাউট থাকবে না। দেখুন, আমি চাইলে যে কোনো সময় আমি নূরকে উঠিয়ে নিয়ে যেতে পারি। আর আপনারা তো জানেন আমাকে আটকানোর ক্ষমতা কারো মাঝেই নেই, কিন্তু আমি সেটা চাইছি না। আমি চাই আপনি নিজের ইচ্ছায় নূরকে আমার হাতে তুলে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার সবটুকু দিয়ে আমি নূরকে আগলে রাখবো, কখনো কোনো কষ্ট শুতে পারবে না ওকে। এতক্ষণ থেকে আদির কথা শুনে শফিক সাহেব আর তার স্ত্রী তাদের মুখ চাওয়াচাবি করছেন। তাকে এখন কি বলা উচিত তারা বুঝতে পারছেন না। শফিক সাহেব একটু গলা ঝেড়ে বললেন, সবটাই বুঝলাম, কিন্তু তুমি তো নূরের অবস্থা জানোই। আরও কোনো দিন ঠিক হবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই। তুমি কি পারবে ওকে সামলাতে সারা জীবন? তুমি কি একটা মানসিক ভারসাম্য হারানো মেয়ের সাথে সারা জীবন কাটাতে পারবে? দেখো, তুমি ভালো করে চিন্তা করে দেখো, এটা একটা সারা জীবনের ব্যাপার। তুমি নূরকে নিয়ে কখনো সাধারণ স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করতে পারবে না। এমনও হতে পারে এখন তোমার নূরকে আবেগের বয়সে ভালো লাগছে, কিন্তু সময়ের সাথে সাথে তুমি নূরের ওপর বিরক্ত হয়ে উঠবে। মানুষের ভিতরে ওকে নিয়ে লজ্জায় পড়তে হবে। নূরের ওপর তিক্ত হয়ে ওকে আর তোমার জীবনে রাখতে চাইবে না তুমি। তখন আমার মেয়েটার কি হবে? আমি বুঝতে পারছি, বাবা হিসেবে আপনার চিন্তা করা জায়েজ। আমি এখন যতই করি না কেন, আমি এমন কখনো করব না। তবুও হয়তো আমার মুখের কথা আপনারা অতটা বিশ্বাস করবেন না। আমি চাইলে আমার সব কিছু নূরের নামে লিখে দিয়ে আপনাদের মনের ভয়টা দূর করতে পারি, কিন্তু এতে করে নূরের জীবন হুমকিতে পড়ে যাবে। কারণ তখন সম্পত্তির লোভে আমার দুশ্মন নূরের জীবনের ক্ষতি করার চেষ্টা করবে।
এখন আপনিই বলুন কি করবেন। আদির এরকম কথা শুনে নূরের বাবা মা মনে মনে অনেক খুশি হলেন। তাদের আর বুঝতে বাকি রইল না যে এই ছেলেটা তাদের মেয়েকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। নীলা ভীষণ খুশি। শফিক সাহেব কিছু একটা ভেবে বললেন, আমার ভাবার জন্য কিছু সময় দরকার। আমি ভেবেচিন্তে কাল তোমাকে আমার সিদ্ধান্ত জানাবো। ঠিক আছে, আমি কাল আবার আসবো। আদি যাওয়ার আগে নূরকে একটু দেখার ইচ্ছা হচ্ছে, কিন্তু নূরের বাবার সামনে এই কথাটা বলতে ইতস্তত বোধ করছে আদি। অগত্যা আদি চলে যাওয়ার জন্য পা বাড়ালো। 2 কদম যেতে আবার ফিরে শফিক সাহেবের উদ্দেশ্যে বললেন, যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আমি চাই আপনি আমার হাতেই তুলে দিন, তবে আপনি না চাইলে যে আমি নূরকে বিয়ে করব না, এতটা নীতিবান লোক আমি না। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। এই কথা বলে আদি চোখে সানগ্লাস পরে বেরিয়ে গেল। পিছন থেকে শফিক সাহেব হতবাক হয়ে গেল, ছেলেটা কি তাকে হুমকি দিয়ে গেল? আদি চলে যাবার পর শফিক সাহেবের স্ত্রী নাজমা বেগম বললেন, দেখেন, আমার মনে হয় সত্যি ছেলেটা আমাদের মেয়েকে অনেক ভালোবাসে। ছেলেটা চোখের দিকে তাকালে তা বোঝা যায়। আমি তার নূরের বিয়ের কথা ছেড়ে দিয়েছিলাম। আমার এই রকম অসুস্থ মেয়েটাকে কে তাদের ছেলের ঘরের বউ করবে? কিন্তু দেখো, আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছেন, আমার মেয়েটার জন্য এত সুন্দর ছেলে এনে দিয়েছেন। নীলাও বলল, হ্যাঁ, একদম ঠিক বলেছ। আপুর প্রতি টান ভাইয়ার আমি দেখেছি। আপু ভাইয়াকে অনেক পছন্দ করে। শফিক সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তবুও আমি একটু ভাবতে চাই, কারণ এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। ওদের কথার মাঝে নূর নিচে আসলো। এদিকে সেদিকে আদিকে খুঁজে না পেয়ে বলল, হিরো কোথায়? আপু ভাইয়ের একটু আগেই চলে গেছে। চলে গেছে? কেন চলে গেল হিরো? হিরো তো বলেছিল আমার সঙ্গে খেলবে, তাহলে আমাকে না বলে চলে গেল কেন? শফিক সাহেব বলল, আদিত্যা মানে তোমার হিরোকে কি তোমার খুব ভালো লাগে? হ্যাঁ, হিরোকে তো আমার এতগুলো ভালো লাগে। জানো বাবা, হিরো না আমার বন্ধু হয়ে গেছে, কিন্তু আজকে পচা হয়ে গেছে। আমাকে না বলেই চলে গেছে। তোমরা হিরোকে কেন যেতে দিলে? হিরো যদি তোমার সঙ্গে সব সময় থাকে তাহলে কেমন হবে? সত্যি? ইয়ে, তাহলে তো অনেক মজা হবে। কিন্তু হিরো সব সময় আমার সঙ্গে কিভাবে থাকবে? তোমাকে তার সাথে নিয়ে যেতে চাই। তোমার পুতুল খেলায় যেমন বর বউ থাকে, তেমনি হিরো তোমার বর হবে আর তুমি তার বউ। বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাবে, তখন তুমি সব সময় হিরোর সাথে থাকবে। যাবে কি তুমি হিরোর সাথে? সত্যি আমি বউ হব আর হিরো বর হবে? সত্যি আমরা বড় বউ খেলবো? ইয়ে, কত মজা হবে। গাড়িতে বসে চিন্তা করছে আদি। মনে মনে একটু বেশি টেনশন হচ্ছে। নূরের বাবা যদি বিয়েতে রাজি না হয়, নূরকে তো তার চাই। নূর ছাড়া যে তার চলবে না। যদিও নূরের বাবা নাও চায়, তারপরও নূরকে সে তার জীবনে এনেই ছাড়বে আদি। কিন্তু আগে এটা করতে চাইছে না, কারণ আদিত্যর বাবা মা নেই। তাই সে নূরকে তাদের বাবা মার দোয়া থেকে বঞ্চিত করতে চায় না। আদি পাশে ফিরে তাকিয়ে দেখে বিহান মুখ কুমড়া করে গাড়ি চালাচ্ছে। আদি বাঁকা হেসে বিহানকে বলল, কিরে, আমার বিয়ের কথা শুনে তুই নতুন বইয়ের মতো মুখে লাড্ডু জমিয়ে বসে আছিস কেন? এই লুডো, এই ফুটবল, হাতাই গাতে তোর কি রে? আমি কি তোর কিছু লাগিনি? আমি তো খালি তোর কামের লোক, আর তুই আমার মালিক। আরে শুধু শুধু সেন্টি খাচ্ছিস কেন? হ, এখন তো এইটাই কবি। শালা হারামি, তলে তলে বিয়া কইরা বাসরের প্ল্যান কইরা ফেলাইছস, অথচ এই আমারে তোর ল্যাংটা কালের দোষটারে একবারও জানানোর প্রয়োজন বোধ মনে করলি না। লোকে হাসায় কয় না, মাইয়া মানুষ পাইলে লোকে আর কোনো হুঁশ থাকে না। হয়েছে, আড্ডামা করতে হবে না। আসলে সত্যি বলতে কি, আমি নিজেও ভাবিনি আমি হুট করে আমার সিদ্ধান্ত নিয়ে নিব। জানিস, ওকে প্রথম দিন দেখার পর আমার কেমন অস্থির লাগছিল। সারা রাত অস্থিরের জন্য ঘুমাতে পারিনি। তারপর কাল যখন ওকে দেখলাম, তখন সব অস্থিরতা আমার দূর হয়ে গেল। ওর নিষ্পাপ হাসিটা দেখে মনের ভিতর অদ্ভুত রকম একটা ফিলিংস তৈরি হলো। জানিস, কালকের মতো দিনটার মতো খুশি আমি আমার জীবনে কখনো পাইনি। শুধু এতটুকু সময়ের জন্য আমি নূরকে পেয়ে এতটা খুশি হতে পারি, তাহলে ভাব, যখন সারা জীবনের জন্য আমার কাছে থাকবে তখন আমি কতটা খুশি থাকব। তাই একটু দেরি না করে নূরকে আমার জীবনে আনার ব্যবস্থা করলাম। তোকে বলিনি, কারণ তোকে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম।
তুই ছাড়া আর কে আছে আমার বল? হইছে হইছে, আর ইমোশনাল ছুরি চালাতে হবে না। তুই আদি একদম শিওর ওই ব্যাপারে না? মনে করতেছিলাম নূরের মতো মাইয়ারে বিয়ে করবা। আমি জানি তুই কি বলতে চাইছিস। নূর সবার মতো না, সবার থেকে আলাদা। ও সবার থেকে স্পেশাল একটা মেয়ে, আর এই জন্যই ওকে আমার এত ভালো লাগে। ও অন্য সব মেয়েদের মতো কৃত্রিম না। নূর হলো নিষ্পাপ এক প্রাকৃতিক রূপ। আমি জানি তুই আমার জন্য চিন্তা করিস বলে এসব বলছিস, তবে তুই চিন্তা করিস না, এই মেয়েটা তোর বন্ধুর সুখের ঠিকানা বিহান। তাহলে তো হইয়াই গেল মামা। তুই খুশি তো? আমিও খুশি। সেম সেম, আমিও গাইবার পারো। आयशा, आज मेरी यार की शादी है। आयशा मेरी यार की शादी है। শফিক সাহেবের সামনে সোফাতে বসে আছে আদি। কাল সারা রাত চিন্তা ঘুমাতে পারেনি আদি। সকাল হতে বিহানকে নিয়ে এসেছে নূরের বাসায়। বর্তমানে বসার ঘরে নূরের পরিবারের সামনে বসে আছে আদি। শফিক সাহেব এবার গলা ছেড়ে বলতে লাগলেন, আমি তোমার সম্পর্কে সব খোঁজখবর নিয়েছি। তোমার ফাইলে যা ছিল সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমি এই বিয়ে দিতে পারবো না। আদির বুকের ভেতর ধক করে উঠল। কিন্তু কোনো সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমার মেয়ে তোমার উপর রেগে আছে, কারণ তুমি তার সাথে কাল দেখা না করেই চলে গেছো। মেয়ের রাগ না ভাঙলে কি করে বিয়ে দেবো বলো? চিন্তা করবেন না, আমি রাগ ভাঙিয়ে নিব। ও কোথায়? আপু নিজের রুমে আছে ভাইয়া, আসুন আমি নিয়ে যাচ্ছি। আদি উঠে দাঁড়িয়ে নীলার সাথে চলে গেল। আপু ভিতরে আছে ভাইয়া, আপনি গিয়ে কথা বলুন। আদি আস্তে আস্তে রুমের ভিতর গিয়ে দেখল নূর একটা টেডি বিয়ার নিয়ে খেলা করছে। হঠাৎ নূর আদিকে দেখে মুখ ঘুরিয়ে নিল। আদি সেটা দেখে একটু হালকা হেসে নূরের পাশে গিয়ে বসলো। কি করছো নূর? শুনলাম তুমি নাকি রেগে আছো, সত্যি কি তাই? কেন বলবো? আমি কি পাগল নাকি যে তুমি জিজ্ঞাসা করলেই আমি বলে দেব? আমি কখনোই বলবো না যে আমি তোমার উপর রেগে আছি, আর আমি এটাও বলবো না যে আমি এক বালতি রেগে আছি, আর আমি এটাও বলবো না যে কাল তুমি আমার সাথে দেখা না করে চলে গেছো এজন্য আমি রেগে আছি। আমি কিছুই বলবো না। তাহলে আমি এখন কি করব? তুমি তো কিছুই বলছো না। তাহলে আমি যে এক বালতি চকলেট নিয়ে আসলাম সেটা না হয় অন্যদেরকে বিলিয়ে দিই। তুমি তো আর নিবে না, তাই না? কারণ তুমি তো আমার সঙ্গে কথাই বলছো না। এই না না হিরো, সব চকলেট আমার, অন্য কাউকে নেবে না প্লিজ। কিন্তু তুমি তো রেগে আছো। কে বললো আমি রেগে আছি? আমি তো একদমই রেগে নেই। আমি তো কখনো রাগ করিই না। দেখো আমি এত হ্যাপি। কোথায় আমার চকলেট? দাও। হ্যাঁ দিব, তার আগে আমি কিছু বলবো, সেটা শুনবে? আমি আজ তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। তুমি যাবে আমার সাথে? আমার রাজ্যে তোমাকে রানী বানিয়ে রাখবো, থাকবে আমার সাথে। সত্যি আমি রানী হব? হ্যাঁ রানী, আমার রাজ্যের মহারানী, যেখানে তোমার হুকুমে সবকিছুই হবে। তুমি যা চাইবে তাই হবে, যা চাইবে তাই পাবে। বলো, তুমি কি হবে আমার রাজ্যের রানী? যত খুশি তত চকলেট পাবো তো? হ্যাঁ পাবে। আমি তোমার জন্য তো চকলেট ঘর বানিয়ে দিব, তাহলে তুই হবে। ইয়ে কি মজা! ঠিক আছে, আমি যাব তোমার সাথে। ঠিক আছে, আমি তোমার জন্য লাল টুকটুকে একটা শাড়ি কিনে এনেছি। তুমি সেটা পরে মিষ্টি করে বউ সাজবে, কেমন? তারপর তুমি আমার বউ হয়ে আমার সাথে যাবে। ওয়াও, আমি বউ সাজবো? বউ? দুপুরের খাওয়া দাওয়ার পর সবাই এসে বসার রুমে বসলো। নূরের মা আর নীলা নূরকে বউ সাজাতে গেছে। আদির একটাই কথা, সে আজকেই বিয়ে করবে। শফিক সাহেব না করেছিল, কিন্তু আদির জেদের কাছে তিনি হার মেনে গেলেন। অগত্যা কাজী সাহেবকে ডেকে আনে, 2-3 জন মুরব্বীকেও ডেকে আনে বাসায়। অযথা ঘরোয়াভাবেই তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। আদি আসার সময় নূরের সব কিছুই কিনে এনেছিল, কিন্তু বিহানের জোড়াজুড়ি করাতে আদিও একটা সাদা পাঞ্জাবি পরে আসে। কিছুক্ষণ পরে নাজমা বেগম নীলা নূরকে নিয়ে আসে। নূরের দিকে তাকিয়ে আদির হার্ট না বন্ধ হয়ে যায়। আদি ভেবেছিল তার থেকে 1000 গুণ বেশি সুন্দর লাগছে নূরকে। আদির নিজের চোখের উপরে ভয় লাগছে, ওনার নিজেরই নজর লেগে যায়। নূর ওর বাবার সামনে গিয়ে ঘুরে ঘুরে শাড়ি দেখে আহ্লাদে কণ্ঠে বলে ওঠে, দেখো তো বাবা, আমি বউ সেজেছি, কেমন লাগছে আমাকে? আমার মামুনি তো পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে।
আমার মামুনিটাকে আজকে পুতুলের মতো লাগছে। কিছুক্ষণ পরে কাজী সাহেব বিয়ে পড়ানোর কাজ শুরু করলেন। নূরকে কবুল বলতে বললেন। কবুল বলল না, পরে ওর মা বুঝিয়ে বলল। তখন হাসি মুখে ফটাফট কবুল বলে ফেলল। তারপর আদি কবুল বলল। বিয়ে পড়ানো শেষে সবাই মোনাজাত করে মিষ্টি মুখ করলো। এরপর নূরের মা আবার নূরকে তার রুমে নিয়ে আসলো। তারপর নূরের মাথায় হাত রেখে বলল, নূর, আজ তোমার বিয়ে হয়ে গেল। এখন থেকে তুমি তোমার হিরোর বউ, বুঝেছো? আচ্ছা। তোমাকে এখন জামাইয়ের সাথে তাদের বাড়িতে গিয়ে থাকতে হবে। শোনো, ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? তোমার হিরো যা বলবে তাই শুনবে, ঠিক আছে? একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, কেমন? আম্মু, আমি একা কেন যাব? তোমরাও চলো না আমার সাথে। আমরা সবাই একসাথে থাকবো, অনেক মজা হবে। তা হয় না মা, বিয়ের পর মেয়েকে একাই যেতে হয়। তুমি আমার লক্ষ্মী মেয়ে না? আচ্ছা, আমি একদম গুড গার্ল হয়ে থাকবো। বিদায়ের সময় হয়ে গেল। নূরকে আবারও বাইরে নিয়ে আসা হলো। শফিক সাহেব দিয়ে কান্না সুরে বলল, আমার এই অবুঝ মেয়েটাকে দেখে রেখো বাবা, আজ থেকে এ তোমার আমানত। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি আমার জীবন থাকতে নূরকে কোনোদিন কষ্ট ছুতে পারবে না। এরপর শফিক সাহেব নূরের মেডিকেল ফাইল আদির হাতে দিল, কারণ আদি এগুলো নিজেই চেয়েছিল। ও নূরকে আরও বড় ডাক্তার দেখাতে চায়, তার জন্যই আদি ফাইলগুলো চেয়েছিল। এটা নূরের মেডিকেল ফাইল, এখানে নূরের সব ডিটেলস আছে। ধন্যবাদ, আমরা তাহলে এখন আসি। ঠিক আছে বাবা। নীলা একটা বাস্কেট বিহানের দিকে এগিয়ে দিয়ে বলল, ভাইয়া, এটা আপুর বেবি। আপু তার বেবিকে ছাড়া থাকতে পারে না, তাই এটা নিয়ে যান। বিহান মাথা ঝাঁকিয়ে বাস্কেটটা নিল। আদি নূরের হাত ধরে পা বাড়ালো। নূরের পরিবারের কষ্টে বুকটা ফেটে গেল। নূরের কোনো ভাবান্ত নেই, সে দিব্যি আদির হাত ধরে হেসে খেলে যাচ্ছে। আদি নূরকে গাড়িতে বসিয়ে নিজে নূরের পাশে বসলো, আর বিহান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চোখের আড়াল হতেই নূরের মা কান্নায় ভেঙে পড়ল। শফিক সাহেব আর নীলা ওর মাকে সামলাতে লাগলো। আদি তাকিয়ে আছে তার সদ্য বিয়ে করা বউয়ের দিকে, যে গাড়ির জানালা খুলে মুখ বের করে বাতাস খাচ্ছে। আদি নূরকে টেনে নিয়ে বলল, কি করছো? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। বিহান আন্টির বাসার সামনে এসে গাড়ি থামালো। নূরের বাসা সাভারে আর আগের বাসা ধানমন্ডি, তাই আসতে সময় লেগেছে। বিহান গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আদিও গাড়ি থেকে নেমে নূরের দরজা খুলে দিয়ে নূরকে কোলে তুলে নিল। তখনই নূর বলে উঠল, এই হিরো, তুমি আমাকে কোলে নিচ্ছ কেন? আমি কি ছোট বাবু নাকি? তুমি বাবু না, তুমি হলে রানী সাহেবা। আমি তোমাকে বলেছি না, তুমি এখানে আমার রাজ্যে মহারানী, আর রানী সাহেবা কি নিজের পায়ে হেঁটে তার রাজ্যে যায় বলো তো? তাই তো তাকে এইভাবে কোলে করে নিয়ে যেতে হয়, বুঝছো? ও তাই বুঝি? তাহলে ঠিক আছে, তাহলে তুমি আমাকে কোলে করেই নিয়ে চলো। আমারও না তোমার কোলে চড়ে অনেক মজা লাগছে। কথাটা বলেই নূর আদির গলা জড়িয়ে তার পা দুটো দুলাতে লাগলো। সামনে তাকিয়ে আদির সাদা ডুপ্লেক্স বাড়িটা দেখে নূর অবাক হয়ে গেল। এত বড় প্রাসাদ! এটা তো ওই টিভিতে দেখানো প্রাসাদটার থেকেও সুন্দর। আদি শুধু মুচকে হাসলো। এরপর নূরকে নিয়ে বাসার ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে নূর আরও অবাক হয়ে গেল। তারপর আদির দিকে তাকিয়ে বলল, এত বড় বাসা, এখানে তো ক্রিকেটও খেলা যাবে। মিন্টুদের বললে ওরাও আসবে এখানে ক্রিকেট খেলতে। আদি নূরকে সোফাতে বসিয়ে দিয়ে বলল, এটা তোমার বাসা, তুমি যা চাও তাই করতে পারো। ওয়াও, এত নরম সোফা! ইয়ে! আদি নূরের এক হাত ধরে বলল, আরে কি করছো, পড়ে যাবে তো বাবা। বাসার সার্ভেন্টরা সবাই অবিশ্বাস্য হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। এই পাগল মেয়েটা কে, এটাই তো বুঝতে পারছে না। আর আদি স্যার তার এত কেন কেয়ার করছে? আদি নূরকে সোফাতে বসিয়ে দিয়ে সার্ভেন্টের দিকে তাকিয়ে বলল, তোমরা সবাই মন দিয়ে শুনো, ও হলো নূর, আমার ওয়েফ। আজ থেকে ও তোমাদের ম্যাডাম, বুঝতে পেরেছো? সবার চোখ তো খুলে পড়ার মতো অবস্থা। এই পাগল মেয়ে নাকি স্যারের বউ? সবাই নিজেদেরকে একটু সামলে নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, জি 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 ম্যাম। নূর আশেপাশে তাকিয়ে ভাবছে মামা কোথা থেকে আসলো। তখন আদি বলল, ওরা তোমাকে ম্যাডাম বলে ডাকছে। আমাকে বলেছে, কিন্তু আমি তো মামা না। তুমি না বললে আমি এখানকার রানী? তাহলে ওরা আমাকে মামা কেন বলছে?
আদি কিছুটা হেসে বলল, মামা না ম্যাম। আর হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তুমি যেহেতু রানী সাহেবা, তাহলে তোমাকে আজ থেকে তোমরা সবাই ওকে রানী সাহেবা বলেই ডাকবে, বুঝেছো? জি স্যার। এমন সময় বিহান এসে বলল। আদি, এখন আমি যাই, অনেক রাত হলো। এরপর বিহান নীলার দেওয়া সেই নূরের বাস্কেটটা রেখে চলে গেল। আদি নূরকে কোলে করে নিয়ে নিজের রুমে নিয়ে আসলো। নূর আদির কোল থেকে চারদিক তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। এই বাসাটা দেখে ওর অবাক লাগছে। এত বড় রুম কি কারো হতে পারে? এটা জানা ছিল না ওর। নূরকে এনে তার বেডে আস্তে করে বসিয়ে দিল। এই সোফাটা সেই সোফাটার থেকেও নরম। মনে হলো সে মনে হয় কোনো স্পর্নার কেকেয়ার উপরে তলিয়ে যাচ্ছে। আদি নূরের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে বলল, এটা আজ থেকে তোমার রুম। এই রুমে আজ থেকে তুমি থাকবে, বুঝতে পেরেছো? রুমটা কি তোমার পছন্দ হয়েছে? কি হলো, কথা বলছো না কেন? আরে আম্মু বলেছে তোমার সব কথা যেন আমি ভালো করে শুনি, তাই তো আমি ভালো করে শুনছিলাম তোমার কথা। নূরের এরকম বেবাকুবের মতো কথা শুনে আদি মাথাটা অন্যদিকে ঘুরিয়ে একটু হেসে নিল। তারপর আবার স্বাভাবিক হয়ে নূরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, ভালো করে শোনা হয়ে গেছে, এবার উত্তর দাও। হ্যাঁ, এতগুলো পছন্দ হয়েছে। আচ্ছা, তোমার শাড়ি গয়না পরতে থাকো। খারাপ লাগছে তাই না? এগুলো খুলে তুমি হালকা কিছু খেয়ে পরে নাও। আমি তোমার জামা কাপড় বের করে দিচ্ছি, কেমন? আচ্ছা। এরপর আস্তে আস্তে করে নূরের গহনাগুলো খুলে দিতে লাগলো আদি। এরপর নূরের বাসার থেকে দেওয়া লাগেজটা খুলে নূরের কাপড় চোপড় বের করতে লাগলো। তাড়াহুড়ো করে বিয়ে করাতে নূরের জন্য আদির শপিংও করতে পারেনি। আদি তো জামা কাপড় নিয়ে পিছনে ঘুরতেই ওর চোখ কপালে উঠে গেল। নূর বেড থেকে নেমে ঘরে কাপড় চোপড় খোলা শুরু করে দিয়েছে। শাড়িটা অনেকটা খুলেই ফেলেছে, আর কাঁধের শাড়ি সেফটি পিন ধরে টানাটানি করছে। আদি জামা কাপড় ফেলে দিয়ে দৌড়ে নূরের শাড়ি ধরে আটকে দিয়ে বলল, আরে কি করছো তুমি? আরে তুমি তো বললে শাড়ি খুলতে, তাই তো আমি শাড়ি খুলছিলাম। আরে আমি কি তোমাকে রুম খুলতে বলেছি? তাহলে কোথায় করব? বাইরে গিয়ে? আচ্ছা, বাইরে গিয়ে খুলছি। আরে বাবা, আমি কি তোমাকে বাইরে গিয়ে কাপড় খুলতে বলিনি তো? তাহলে আমি বলেছি ওয়াশরুমে গিয়ে কাপড় খুলতে। এইটা হচ্ছে ওয়াশরুম। নূরের হাত ধরে ওয়াশরুমে গিয়ে দেখিয়ে দিল। নূর মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমে গেল, কিন্তু ওয়াশরুমে দরজা আটকালো না। তাই আদিত্য দরজা লাগিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইল। একটু পরে নূর দরজা খুলে ঠোঁট উল্টিয়ে বলল, আমি খুলতে পারছি না, আম্মু তো এতগুলো পিন লাগিয়ে দিয়েছে। তুমি খুলে দাও না হিরো। আমি? হ্যাঁ, তুমি আসো না, খুলে দাও না। আদিত্য তো পড়ে গেল এক মহা মুশকিলে। নিজের বউ হলেও নূর অনেক অবুঝ, আর এই অবস্থায় নূরকে চেঞ্জ করতে গেলে নিজের উপর নিয়ন্ত্রণ করা খুব কষ্ট হয়ে যাবে। আদিত্য কিছু একটা ভেবে বলল, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। একটু পরে আদিত্য এক বয়স্ক মহিলাকে নিয়ে আসে। এই বয়স্ক মহিলা অনেক বছর থেকে এখানে এই বাসায় কাজ করে, আর এই মহিলা আদিত্যর অনেক বিশ্বস্ত। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, উনি মিনু আন্টি, উনি তোমাকে সাহায্য করবে, ঠিক আছে? আচ্ছা। মিনু আন্টি ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে নূরকে চেঞ্জ করতে সাহায্য করলো। একটু পরে মিনু আন্টি দরজা খুলে বেরিয়ে এসে আদিত্যকে বলল, আদি বাবা, হয়ে গেছে, আমি বৌমনিকে কাপড় পাল্টে দিয়েছি, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ, আমাদের খাবারগুলো রুমে পাঠিয়ে দিও। মিনু আন্টি মাথা ঝাঁকিয়ে চলে গেল। একটু পর নূর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আদিত্য নূরকে বেডে বসিয়ে দিয়ে বলল, তুমি এখানে একটু বসো, কেমন? আমি ওয়াশরুমে যাবো আর আসবো। কিন্তু আমার তো একা একা ভয় লাগে। তুমি যখন টিভি দেখো না, আমার মোবাইল দেখো, কেমন? ততক্ষণ আমি চলে আসবো। আচ্ছা। আদিত্য নিজের ফোনটা নূরের হাতে দিয়ে ইউটিউব চালু করে দিল। তারপর তাড়াতাড়ি করে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। অন্য সময় হলে আদির ফ্রেশ হতে 1 ঘন্টা আধা ঘন্টা সময় লেগে যায়, তবে আজ আদিত্য মাত্র 5 মিনিটের মধ্যেই তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে নিল। যেন মনে হচ্ছে ওয়াশরুমে আগুন লেগে গেছে, এমনভাবে তাড়াহুড়ো করে বের হয়ে গেল। আদিত্য তো ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো নূর অনেক প্রফুল্ল চিত্রে ফোন দেখছে। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। ঠিক তখনই রুমের দরজায় কেউ নক করলো। আদিত্য দরজা খুলে দেখলো সার্ভেন্ট খাবার নিয়ে দাঁড়িয়ে আছে।
খাবার ট্রেটা হাতে নিয়ে নূরের সামনে এসে বসলো আদিত্য। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, নাও মোবাইল রেখে এখন খেয়ে নাও। না, আমি খাবো না, আমার খিদে নেই, আমি মোবাইল দেখছি। আরে তাই বললে হবে নাকি? খাবার না খেলে অসুস্থ হয়ে পড়বে তো। বললাম না আমি খাবো না, আমার খিদে নেই তো। আচ্ছা ঠিক আছে, তুমি মোবাইল দেখো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না, আমি খাবো না। তাহলে কিন্তু আমি মোবাইল নিয়ে নিব। না, মোবাইল নিও না। তাহলে হা করে লক্ষ্মী মেয়ের মতো করে খেয়ে নাও। মোবাইল হারিয়ে ফেলার ভয়ে অগত্যা হা করে খাবার খেতে লাগলো। মোবাইল দেখে একটা পুরো খাবার শেষ করলো নূর। নূরকে খাবার খাইয়ে আদিত্যর মনে হলো ও কোনো যুদ্ধ জয় করে এসেছে। নূরকে খাওয়ানোর পর আদিত্য নিজেও খেয়ে নিল। রাত প্রায় 11টা বেজে গেছে। আদিত্য তো নূরের হাত থেকে ফোনটা নিয়ে বলল, অনেক রাত হয়ে গেছে তো, তুমি এখন ঘুমিয়ে পড়ো তো, না হলে তোমার শরীর খারাপ করবে। কিন্তু আম্মু তো নেই, আমার আম্মু লাগবে, আমাকে আম্মু এনে দাও। কেন, কি হয়েছে আমাকে বলো। আম্মুকে ছাড়া আমি ঘুমাবো কি করে? আম্মুই তো আমাকে ঘুম পাড়িয়ে দেয়, তা না হলে তো আমার ঘুমই আসে না। আম্মু নেই তো কি হয়েছে, আমি আছি না। এখন থেকে তোমার যা লাগবে আমাকে বলবে, আমি তোমার সব কিছু করে দেব। এখন কাছে এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আদিত্য নূরকে বালিশে শুইয়ে দিয়ে তার পাশে কাত হয়ে শুয়ে নূরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 10 মিনিট 20 মিনিট পার হয়ে গেল, তবুও নূরের ঘুমানোর কোনো খবরই নেই। নূর আদিত্যর দিকে চোখ মিট করে তাকিয়ে আছে। কি কি ব্যাপার, ঘুমাচ্ছ না কেন? আম্মু আসছে না তো, তুমি একটু গান গাও না। আমার ঘুম না আসলে আম্মু গান গেয়ে আমায় ঘুম পাড়িয়ে দেয়। তুমি গান গাও না, তাহলে আমার ঘুম চলে আসবে। গান? হ্যাঁ, গান করো তুমি। গান পারো না তুমি? তুমি চোখ বন্ধ করো, আমি গান গাইছি। নূর বাধ্য মেয়ের মতো চোখ বন্ধ করলো। আদিত্য নূরের মাথায় হাত বোলাতে বোলাতে নূরের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে নূরের সঙ্গে প্রথম থেকে শেষ অবধি কাটানো সময়গুলোর কথা ভেবে হাসছে। গান শুনতে শুনতে নূর ঘুমিয়ে গেছে। আদিত্য তো নূরের কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, তারপর নিজেও নূরের পাশে শুয়ে পড়ল। নূরের দিকে কাত হয়ে শুয়ে নূরকে দেখতে দেখতে এক সময় সেও ঘুমিয়ে পড়ল। জানালার স্বচ্ছ কাঁচ দিয়ে সূর্যের আলো এসে ঘরটা আলোকিত হয়ে গেল। ঘড়ির কাঁটা 7টা বাজতেই রোজগার মাফিক আদিত্যর ঘুমটাও ভেঙে গেল। চোখ খুলতেই আদি বুকের উপরে ভারী কিছু অনুভব করলো। আদিত্য এবার পুরোপুরিভাবে চোখ খুলে দেখলো নূর তার উপরে উঠে তার বুকের উপর মাথা রেখে তার শরীরের উপর দুপা রেখে তাকে কোল বালিশের মতো পেঁচিয়ে ধরে শান্তিতে ঘুমিয়ে আছে। আদিত্যর সারা শরীরে একটা ঠান্ডা প্রশান্তির বাতাস বয়ে গেল। মনে হচ্ছে 1000 বছর ধরে মরুর বুকে বর্ষণ নেমে এসেছে। সেই বর্ষণে আদিত্যর সব দুঃখ কষ্ট ধুয়ে যাচ্ছে। আজকে সকালটা যে এত সুন্দর হবে তা কখনো আদিত্য ভাবতেই পারেনি। নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। এই খুশিটার অপেক্ষায় তো ছিল আদিত্য, যা আজ পেয়ে গেছে। আদিত্য একটা প্রাপ্তির হাসি দিয়ে নূরকে 2 হাতের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নূরকে বালিশের উপর শুইয়ে দিয়ে তার গালে হাত বোলাতে লাগলো। কথাগুলো বলে আদি নূরের কপালে সময় নিয়ে একটা চুমু খেলো। তারপর নূরের গায়ে ভালো করে চাদর জড়িয়ে দিয়ে উঠে গেল। আদিত্য রোজকার অভ্যাস অনুযায়ী জগিং করতে গেল। 1 ঘন্টা পর আদিত্য তো জগিং করে ফিরে এসে দেখে নূর এখনও ঘুমোচ্ছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে কাবার থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে সাবান নিয়ে বের হয়ে দেখে নূর এখনও ঘুমাচ্ছে। নূরকে ঘুমোতে দেখে আদিত্য মনে মনে বলল, বউকেও তো দেখছি, আমার একদম ঘুম পাগলি, কিন্তু এখন তো উঠতে হবে, এইভাবে না খেয়ে ঘুমালে তো শরীর খারাপ করবে। কথাটা ভেবে আদিত্য এসে নূরের বেডের পাশে বসে পড়ল। নূরের মাথায় হাত বুলিয়ে নরম সুরে ডাকতে লাগলো, নূর, নূর, এবার উঠো মাই অ্যাঞ্জেল, অনেক বেলা হয়ে গেল তো। আম্মু, আর একটু ঘুমাতে দাও না, এখনো আমার ঘুম শেষ হয়নি। নূরের ঘুমো ঘুমো কণ্ঠ শুনে আদিত্য মুচকি হাসল। এরপর আরও অনেকবার নূরকে ডাকলে, কিন্তু নূর ওঠার তো কোনো নামই নেই। এবার আদিত্য একটু উচ্চস্বরে বলে উঠল, আরে নূরের বেবিটা আবার কই গেল? বেবিটা কি আবার হারিয়ে গেল? আহারে বেবিটা। নূর হকচকিয়ে এক লাফে উঠে বসে পড়ল। বেবি, বেবি কোথায় আমার? নূর একবার আদিত্যর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আবার আশেপাশে তাকায়। তারপর আবার আদিত্যর দিকে তাকিয়ে বলল,
এই তুমি কে? আর এটা কোন জায়গা? আমু কোথায়? আদিত্য যেন তবদা খেয়ে গেল। কি বলে এই মেয়ে? বিয়ের প্রথম দিনে স্বামীকে ভুলে গেল। আদিত্য নূরের গালে হাত রেখে বলল, নূর, আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার হিরো। কালকে তোমাকে এখানে নিয়ে আসলাম, তোমার মনে নেই? আরে হ্যাঁ, মনে পড়েছে। আমি কাল এসেছি তোমার সাথে। আমি তো এখানকার রানী, তাই না? আদিত্য মনে হয় ধপ করে নিঃশ্বাস ছাড়ল। বেচারা নিঃশ্বাস যেন আটকে গিয়েছিল নূরের কথায়। আদি এবার মুচকি হেসে বলল, তো রানী সাহেবা, শুধু কি ঘুমালে হবে? ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে না? এখন গুডগালের মতো ফটাফট উঠে পড়ো তো। কথাগুলো বলে আদিত্য নূরের হাত ধরে বেড থেকে নামালো। তারপর নূরকে ওয়াশরুমে নিয়ে গেল। আদিত্য নিজের হাতে নূরের ব্রাশে টুথপেস্ট লাগিয়ে নিজে হাতে করে নূরকে ব্রাশ করিয়ে দিয়ে নূরের মুখ ধুইয়ে দিল। এরপর নূরকে ওয়াশরুম থেকে বের করে নিয়ে এসে ড্রেসিং টেবিলের টুলের সামনে বসিয়ে দিল। এরপর চিরুনি হাতে নিয়ে নূরের চুলগুলো আঁচড়ানোর চেষ্টা করতে লাগলো। আদিত্য কখনো এসব কাজ করেনি। নূরের চুল আঁচড়াতে গিয়ে নূর হালকা ব্যথা পেয়ে আহ করে উঠল। আহ, লাগছে তো। সরি অ্যাঞ্জেল, বেশি লাগেনি তো। আসলে আমি এসব কখনো করিনি তো। তবে চিন্তা করো না, খুব জলদি সবকিছু শিখে যাবে। কিন্তু এই অ্যাঞ্জেলটাকে? তুমি অ্যাঞ্জেল, আমার অ্যাঞ্জেল। কিন্তু আমি তো রানী, তাই না? সবার জন্য তুমি রানী, কিন্তু আমার জন্য তুমি অ্যাঞ্জেল, বুঝেছো? এতগুলো নাম আমি কিভাবে মনে রাখবো? আদিত্য মুচকে হেসে তারপর ইউটিউব দেখে খুব সাবধানে নূরের চুল বেঁধে দিল। তারপর নূরের হাত ধরে নিচে ডাইনিং টেবিলে নিয়ে গেল ব্রেকফাস্ট করার জন্য। এরই মধ্যে নূর বলে উঠল, আমার বেবি কোথায়? আদিত্য একটা সার্ভেন্টকে বলল নূরের বিড়াল ছানাটাকে এনে দিতে। তারপর সার্ভেন্ট নূরের বিড়াল ছানাটাকে এনে দিল নূরের কাছে। হঠাৎ আদিত্যর ফোন আসাতে আদিত্য ফোনে কথা বলতে বলতে ব্যস্ত হয়ে গেল। নূরের বিড়াল ছানা হঠাৎ নূরের কোল থেকে নেমে বাইরে চলে গেল। নূরও ছানাটাকে ধরার জন্য পিছনে পিছনে গেল। বাইরের কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পর নূর বিড়াল ছানাটিকে ধরতে পারল। নূর ছানাটিকে কোলে নিয়ে তারপর চারপাশে তাকালো। এতক্ষণ পর সে চারপাশে ভালো করে তাকালো। বাসার সামনে বিশাল একটা লন, চারিদিকে নানা রকম সবুজ গাছগাছালিতে ভরা, আর মাঝখানে বড় একটা সুইমিং পুল। নূর চারিদিকটা হা করে দেখছে। তারপর মনে মনে বলতে লাগলো, আমার প্রাসাদটা কত সুন্দর। এরপর নূর দেখলো কালো কাপড় পরে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। এটা দেখে তো নূর অনেক ভয় পেয়ে গেল। নূর তার বিড়াল ছানাটাকে কোলে নিয়ে এক দৌড়ে বাসার ভিতরে চলে আসলো। ভিতরে এসে দৌড়ে গিয়ে আদিত্যর বাহু চেপে ধরলো। আদিত্য নূরের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, কি হয়েছে অ্যাঞ্জেল, কোনো সমস্যা? হিরো, আমাদের প্রাসাদে না ডাকাত ঢুকেছে। আমরা তাড়াতাড়ি পালিয়ে যাই, চলো। তা না হলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। ডাকাত? হ্যাঁ, আমি দেখলাম বাইরে কিছু কালো পোশাক পরানো লোক দাঁড়িয়ে আছে, হাতে টিস্কাও নেই। ডিসকাউ সেটা আবার কি? হঠাৎ আদিত্য বিষয়টা বুঝতে পেরে হাসতে লাগলো। আদিত্যকে হাসতে দেখে তো সবাই হতবাক, কারণ এর আগে তারা কখনো আদিত্যকে হাসতে দেখেনি। হঠাৎ নূরকে বলে উঠল, হিরো, তুমি হাসছো কেন? আরে ওরা ডাকাত না, ওরা হচ্ছে গার্ড, মানে পাহারাদার। যেমন প্রাসাদের রক্ষীরা থাকে, তেমনি ওদেরকে আমাদের বাসায় পাহারার জন্য রাখা হয়েছে, বুঝেছো? ও, কিন্তু ওরা কালো কাপড় কেন পরেছে? আমার না কালো কাপড় একদম পছন্দ না। ওদেরকে তুমি অন্য কাপড় পরতে বলবে। আচ্ছা, তুমি বলো ওরা কি রঙের কাপড় পরবে? তুমি তো এই রাজ্যের মহারানী, তাই না? আচ্ছা, ঠিক আছে। নূর কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ, পেয়ে গেছি। ওদেরকে না হলুদ আর লাল রঙের কাপড় পরতে বলবে, অনেক ভালো লাগবে তাদেরকে। আদিত্য মনে মনে হলুদ আর লাল রঙের কাপড়ে গার্ডদের ইমাজিন করেই আদিত্য তার হাসি থামাতে পারছে না। বেচারা গার্ডদের পুরো জোকার রূপ দিয়ে দিয়েছে নূর। আচ্ছা, এসব অনেক হয়েছে, এখন চলো ব্রেকফাস্ট করে নিব। নূরের প্লেটে সিদ্ধ ডিম দিতে নূর লাফিয়ে উঠে বসে বলল, আরে ডিম দিচ্ছ কেন? কেন? মানে খাবার জন্য দিচ্ছে, চলো ফটফট খেয়ে নাও। আরে তুমি এত নির্দয় কেন হিরো? মানে? হ্যাঁ, এই যে ডিমটা একটা মুরগি কত কষ্ট করে পেরেছে, আর তুমি
এই ডিমটা তার বিনা অনুমতিতে নিয়ে এসে সিদ্ধ করে মেরে ফেললে। এখন মুরগিটা নিশ্চয়ই বসে বসে কাঁদছে তার ডিমের জন্য। আহারে বেচারা মুরগি। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।